আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শিমু। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রোতা, যিনি বর্তমানে সৌদি আরব আছেন। ব্যস্ততার মাঝেও তার ঘটনাটি তিনি রেকর্ড করে পাঠিয়েছেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি একজন মাদ্রাসার ছাত্রীর, আর যে এই ঘটনাটি শেয়ার করেছেন সে আমারই একজন বন্ধু। এখানে আমরা দুজন একসাথে থাকি, বেশিরভাগ সময় আমি তার সাথে আড্ডা দিই। ঘটনাটা ঘটে নারায়ণগঞ্জের কাঁচপুরে। আমিও দীর্ঘদিন সেখানে ছিলাম। তখন আমার বন্ধু বলে ঘটনাটা 1999 সালের দিকে। ওইখানে না একটা মহিলা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসার পাশে আরো একটা মাদ্রাসা ছিল, যেখানে আমার ওই বন্ধুটা পড়ালেখা করেছে। তবে যেই মাদ্রাসার ঘটনা বলছি, সেই মহিলা মাদ্রাসাটা পরিচালনা করতেন স্বামী স্ত্রী দুজন মিলে। সেই মাদ্রাসার বর্ণনা ঠিক এরকম, যেটা 2 তলা বিল্ডিং ছিল। তবে যখন ঘটনা ঘটে তখন ওই সময় নারায়ণগঞ্জের কাঁচপুরে এত বাড়ি ঘর ছিল না। অনেক গাছগাছালি ছিল, অনেক খালি জমি ছিল, যেখানে সেই সময় চাষাবাদ করা হতো। তবে এখন ওই জায়গাগুলোতে অনেক ঘর বাড়ি হয়ে গেছে। ওই সময়টা একদম নীরব এবং নিস্তব্ধতায় ঘেরা ছিল। যেহেতু মাদ্রাসাটা ছিল দোতলা, তাই মাদ্রাসা চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা মাদ্রাসার ভেতর থাকতো। মাদ্রাসার জানালাগুলো ছিল থাই গ্লাসের, নতুন থাই গ্লাসের। একদিন রাতে আনুমানিক 1টার দিকে সেই জানালার গ্লাস হঠাৎ করেই ভেতর থেকে খুলে যায়। তো জানালা খোলার শব্দে 2-1 জনের ঘুম ভেঙে যায়। ওই সময় তারা ভাবে হয়তো চোর এসছে, তাই তারা চুপ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। কিন্তু কারো কোনো প্রবেশ জানালার ভেতর দিয়ে দেখা যায় না। এর মধ্যে সেই মাদ্রাসার একটা মেয়ে ছিল, খুবই সুন্দর। সে মেয়েটা দেখলো জানালা দিয়ে একটা ছায়ার মতো অবয়ব ভেতরে ঢুকছে। ভেতরে ঢোকার পর সেখানে থাকা বেশিরভাগ ছাত্রীদেরকে বিরক্ত করছে। কারো কাপড় নিয়ে টানাটানি করছে, কাউকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরকম ভাবে কিছুদিন যাওয়ার পর সবাই মিলে তাদের মাদ্রাসার মুমতাহিম বা হুজুরকে জানায়। মহিলা মাদ্রাসা হওয়ার দরুন হুজুর সেই মাদ্রাসার ভেতরে ততটা আসা যাওয়া করতো না। হুজুর সবকিছু শুনে সবাইকে কিছু ঝাড়ফুঁক করে দেয় আর বলে দেয়, এখন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা হয়তো মনের ভুলে এগুলো দেখেছো, এভাবে কিছুদিন যাক, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। মাদ্রাসার সুন্দর যে মেয়েটা, সেই মেয়েটার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় একদিন। তো যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুমের ভেতর থেকে শুনতে পাচ্ছে নখ দিয়ে আঁচড় দিলে যেমন শব্দ, সেরকম শব্দের। মেয়েটা ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের ভেতর থেকে সেই মেয়েটাকে কেউ আক্রমণ করে বসে। মেয়েটাকে এলো পাথারি ঘুষি মারতে থাকে কেউ। সে মেয়েটা ওয়াশরুমের ভেতর থেকে ভয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে। চিৎকারের জন্য আশেপাশে যারা রুমমেট ছিল তারা চলে আসে। মাদ্রাসার বড় ম্যাডামকে জানানো হয়। পরে সেই ম্যাডাম তার হাজবেন্ডকে জানায় বিষয়টা, আর বলে মাদ্রাসার এক ছাত্রীর বাথরুমের ভেতরে একটা ঘটনা ঘটে গেছে, কেউ একজন সেই মেয়েটার গলা টিপে ধরেছে। পরে হুজুর সেই সাত থেকে ঝাড়ফুঁক পানি পড়া দিয়ে দেয়। এগুলো নিয়ম মতো চলে, বেশ কিছুদিন এভাবেই চলে। একদিন হঠাৎ রাত 2টার দিকে, আড়াইটা হবে, জানালা থাই গ্লাস অটোমেটিকলি খুলে যায়। খোলার পরে সেই মেয়েটা নাকি ঘুম ঘুম চোখে দেখে সে অবয়বটা থাই গ্লাসটা খোলে ভেতরে আসে। তারা যেই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে সেই কম্বল টেনে টেনে সরিয়ে ফেলে এবং সেই মেয়েটাকে জাপটে ধরে। সেই মেয়েটা চিৎকারের উপর চিৎকার দিতে থাকে। ওর পাশে অন্যান্য যারা শুয়েছিল তারা কেউ ওর চিৎকার শুনতে পায়নি। ভয়ে মেয়েটা তখন সূরা পড়া শুরু করে। সূরা পড়া শুরু করা মাত্রই অবয়বটা জানালার থাই গ্লাস খুলে জানালা দিয়ে বেরিয়ে যায়। যখন বের হয়ে চলে যায় তখন থাই গ্লাস ঠাস করে একটা শব্দ হয়। কিছুক্ষণ পর ওর চিৎকারটা সবাই শুনতে পায় এবং সবার ঘুম ভেঙে যায়। এইভাবে প্রায় সময় মেয়েটাকে বিরক্ত করত। একদিন 10-12 বছরের একটা মেয়ে ওয়াশরুমে যায়। সেদিন সকালে মেয়েটাকে সেই বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। সবাই গিয়ে দেখে সেই মেয়েটা সারা শরীরে রক্ত ছপ করে জমাট বেঁধে থাকলে যেমন হয় ঠিক তেমনি ওরকম হয়ে আছে, আর সারা বাথরুমে রক্ত ভরে আছে। পুলিশি কারবার। পরে সেখানে পুলিশ আসে। তো যে ভাই ঘটনাটি বলেছে সেই ভাই মাদ্রাসার পাশেই ছেলেদের মাদ্রাসা ছিল, সেখানে থাকতো। পাশে সেই মাদ্রাসায় গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এখানে কোনো সমস্যা আছে কিনা। তো পুলিশ প্রাথমিকভাবে হয়তো মাদ্রাসা থেকে তার উপরে কোনো শারীরিক টর্চার করে মেরে ফেলা হয়েছে কিনা সেটা আগে যাচাই বাছাই করে। এরকম আরো অনেক কিছু জিজ্ঞাসা করা হয়। পরে তদন্ত করে দেখে তেমন কোনো সমস্যা আসলে ছিল না।
তাহলে মেয়েটা মারা গেল কিভাবে? পরে লাশের ময়না তদন্ত করা হয়, করার পরে দেখে যে গলা ধরে কেউ টিপে মারলে যেমন আঙ্গুলের দাগ থাকে তেমন আঙ্গুলের দাগ রয়েছে, সারা শরীরে মারের দাগ। পরে অবশ্য মাদ্রাসার হুজুর বুঝতে পারে এটা কারো না, সেই অবয়ব বা জিনের কাজ হতে পারে। তাছাড়া তখনকার সময় এগুলো বললে তবে কেউ বিশ্বাস করবে না। পরবর্তীতে পুলিশ আর কোনো আলামত খুঁজে পায় না। যিনি মাদ্রাসা পরিচালনা করেন, মানে যে সেই হুজুরের সাথে পুলিশ কথা বলে, পরে সেই হুজুর পুলিশকে সবকিছু জানায়। সাথে সাথে মাদ্রাসার অন্যান্য ছাত্রীরাও বলে যে তাদের সাথে রাতের বেলা ওয়াশরুমে কি ঘটে, তাদের সাথে প্রতিদিন ঘুমাতে গেলে কি হয় এবং তাদের ঘরে যে একটা অবয়ব যাওয়া আসা করে সেটাও তারা আসলে পুলিশকে বলে, যদিও কোনো উপায় নাই। তাছাড়া ওরা যেদিন মেয়েটা মারা যায় ওই দিন রাতে কিন্তু বাথরুমে যাওয়ার পর আর সে আর ফিরে আসে নাই। তাছাড়া ওরা যখন ঘুমিয়েছিল যার কারণে কেউ টেরই পায়নি সেই মেয়েটা ওয়াশরুম থেকে রুমের ভেতরে এসছে কিনা। পরে সকালে সবাই তাকে মৃতদেহটা পায় আর কি বাথরুমের সামনে। পরে অনেকেই বললো যে এরকম একটা অবয়ব তাদের উপর নানাভাবে টর্চার করছে। পুলিশ বললো কোনো কবিরাজ বা বড়, আপনারা মাদ্রাসায় বড় কোনো কবিরাজ জানেন না কেন, এটা একটা ব্যবস্থা করেন না কেন? পরে হুজুর বলে উনি ব্যবস্থা নিবে। তো এরকম করার পরে একটা সময় কথাবার্তা বলা শেষ করে পুলিশ চলে যায়। একদিন মাদ্রাসায় যে সুন্দর মেয়েটা ছিল ওই মেয়েটা দুপুরে 12টা কি 1টার দিকে ছাদে যায় কাপড় শুকানোর জন্য। দুপুর টাইম, ছাদ তখন নীরব ছিল। ও দেখে সেই সময় সে অবয়বটার উপর আবার আক্রমণ করে, আর এইবার সেই মেয়েটাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করতে থাকে। ওর চিৎকার শুনে নিচ থেকে কিছু ছাত্রী উপরে চলে আসে। ওই এসে দেখে ছাদের প্রায় কিনারায় চলে গেছে, পড়ে যাবে অবস্থা। সবাই মিলে ওকে টেনে সেফ জায়গায় নিয়ে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। দিনের বেলা এভাবে চিৎকার দেওয়াতে তারা সবাই ভয় পেয়ে যায়। পরে ওর সাথে ঘটনাগুলো সবাইকে বলে আমাকে কেউ নিয়ে যেতে চাচ্ছে, যা তোমরা সবাই আগে এসে দেখলে আমি একদম কর্নারে চলে এসেছি। পরে মাদ্রাসার কর্তৃপক্ষ সবাইকে বলে দেয় যে যেহেতু কিছুদিন আগে সমস্যা হয়েছে তাই তোমরা রাতের বেলা ওয়াশরুমে যাবে না এবং দিনে দুপুরে ছাদে যাবে না। পরে সেই মেয়েটার বাসা থেকে তার অভিভাবকদের খবর দেওয়া হয়, বলা হয় যে আপনার মেয়ের সাথে এমন সমস্যা হচ্ছে তাই ওকে মাদ্রাসায় না রেখে আপনারা বাসায় নিয়ে যান। তাছাড়া সুন্দর মেয়েদের প্রতি জিনদের একটা আলাদা আকর্ষণ থাকে। পরে সেই মেয়েকে তার অভিভাবক তাদের বাসায় নিয়ে যায়। এরপর কিছুদিন সেগুলো বন্ধও থাকে। কিন্তু একদিন হঠাৎ করে যে মাদ্রাসা পরিচালনা করত তার স্ত্রীকে জিনেও ধরে বসে। একদিন রাতে সেই হুজুরের স্ত্রী ওয়াশরুমে যায়, ওনারা নিচ তলায় থাকতো। তো ওয়াশরুমে যাওয়ার সময় তার স্ত্রীকে আসর করে এবং ওয়াশরুম থেকে বের হয়ে উনি ওনার ঘরে গিয়ে উল্টাপাল্টা আচরণ শুরু করে দেয়। ওনার হাজবেন্ডকে বলতে থাকে আমার সময় শেষ, আমি আর এখানে থাকবো না, আমি তোমার সাথে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আর একদিন সেই হুজুরের ওয়াইফকে জিনটা অনেক মারধর করে। সেই মারধরের দাগ তার হাতে পায়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। পরে এলাকার ভেতরে একজন বড় হুজুর ছিল, ওনাকে দেখানো হয়। উনি আসার পর ঝাড়ফুঁক করে, পানি পড়া দেয়, কিন্তু কোনো কাজ হয় না। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে উনি রাতে ওনার নিজের কাপড় খুলে ফেলতো, জানালা দিয়ে কাপড় চোপড় বাইরে ফেলে দিত আর শুধু চিৎকার করে বলতো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে কে যেন মারধর করছে, আমাকে কে যেন জড়িয়ে ধরছে। এর মধ্যে উনি যখন এসব কাজ করে ওনার হাজবেন্ডের কোনো হুঁশ জ্ঞানই থাকে না। হুঁশে আসার পর দেখে ওনার ওয়াইফ খাট থেকে নিচে পড়ে আছে আর মার খাওয়া অবস্থায় বেহুশ পড়ে আছে। কোনো সময় বাথরুমে গিয়েও ওনাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এরকম কয়েকদিন চলার পর ওনারা একজন বড় কবিরাজের সন্ধান পান আর সেই কবিরাজকে ওনাদের বাসায় নিয়ে আসেন। সেই কবিরাজ তাকে দেখার পর বলে এই মহিলার সাথে 7 জন জিন আছে আর এই জিনগুলো আপনার স্ত্রীকে নিয়ে কিছুদিন পরে চলে যাবে। তো পরে কবিরাজ বলে আপনারা যেখানে বিল্ডিং করছেন এই বিল্ডিংটাতেই মূল সমস্যা, ওরা না এখানে অনেকদিন যাবৎ বসবাস করত, আপনারা এখানে থাকার ফলে ওদের সমস্যা হচ্ছে, তাই বেটার আপনারা অন্যত্র চলে যান আর বিল্ডিংটা আসলে ছেড়ে দেন। তো পরে হুজুর বলছে যে এত কষ্ট করে বিল্ডিংটা করলাম, এটাকে এত সহজে ছেড়ে দেওয়া যায়? পরে কবিরাজ তাদের কিছু ট্রিটমেন্ট দেয়, কিছুদিন চলাফেরার জন্য নিয়ম দেয় এবং কয়েকটা তাবিজ দিয়ে দেয়। ওনার ওয়াইফ সেগুলো ভালোভাবে আমল করে, মাসখানেক পর্যন্ত উনি ভালো থাকে, এর মধ্যে আর কোনো সমস্যা ওনার ভেতরে পাওয়া যায় না। পরে আবার সেই পুরনো ঝামেলা শুরু হয়। আগে তো একটা টাইম মেনটেন করে সমস্যা করত, কিন্তু এখন যখনই তাকে একা পায় তখনই তাকে টর্চার করে। এমন একটা সময় চলতে চলতে ওনার ওয়াইফ পাগল হয়ে গেল,
কাউকে তখন আর চিনতে পারে না, মোটামুটি সবাইকে চেনার সক্ষমতা হারিয়ে ফেলে, বলতে গেলে পাগলের মতো আচরণ শুরু করে। পরে একটা সময় ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে ওনার মেন্টাল কন্ডিশন ভালো না। পরে ওনারা এখান থেকে কিছু ওষুধ দিয়ে দেয় সমস্যার সমাধানের জন্য, কিন্তু তার হাজবেন্ড জানে যে এইগুলোর সমাধান কোনো ওষুধ দিতে পারবে না, এগুলো জিন ধরা কাজ। পরে সেই কবিরাজের সাথে আবার যোগাযোগ করা হয় এবং তাকে বাসায় আনা হয়। বলা হয়, দেখেন আপনি আর কিছু করতে পারবেন কিনা, আমার ওয়াইফের তো মেন্টাল কন্ডিশন খুবই খারাপ, এই ধরনের কোনো চিকিৎসা আপনার জানা আছে কিনা, তাকে কোনোভাবে সুস্থ করা যায় কিনা, যাতে আপনি একটু চেষ্টা করে দেখেন। পরে কবিরাজ বলে যে আপনাদের এই সমস্যার একটাই সমাধান, আপনাদেরকে এই বাসাটা ছেড়ে দিতে হবে। এখানে যাদের বসবাস তারা আপনাদেরকে শান্তি মতো থাকতে দিবে না, তাই আপনাদের জন্য ভালো হবে বাসাটা ছেড়ে দেন। এখন আপনারা এটা থেকে একমাত্র মুক্তি পেতে পারেন এই বাসা থেকে দূরে চলে গেলে। আপনারা যদি এখান থেকে চলে যান তারপরে আপনারা মুক্তি পাবেন, তার আগে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তবে ওনার ওয়াইফ মাসখানেকের জন্য এই বাসা থেকে অন্যত্র চলে যায়। এখান থেকে যাওয়ার পর উনি মোটামুটি সুস্থ হয়। মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, তবে তার উপর যে টর্চারগুলো করা হয় সেটা তখন না থাকলে তার শরীরের বিভিন্ন জায়গায় সেই দাগগুলো থেকে যায়। সেই বিল্ডিংটা এখনো ওভাবেই পড়ে আছে। এখন তো ঘরবাড়ি অনেক হয়েছে, কিন্তু আশেপাশে যারা থাকে অনেকেই চেষ্টা করেছে সেই বাসাটা ডেভেলপারদের কাছে দিয়ে বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু সেই জায়গা কোনোভাবেই বিক্রি করতে পারেনি। আর তাছাড়া সেই বাসাটা ভাড়াও দিতে পারে না। তবে সেই বাড়ির আশেপাশে দিয়ে কোনো মেয়ে অতিক্রম করে তার উপর মাঝে মাঝে আক্রমণ করা হয়, অনেক সময় মেয়েদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তবে সেই বাসাটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রাতের বেলা আশেপাশের অনেকে দেখে এই বাসার ভেতরে শব্দ হয়, কান্নাকাটির শব্দ হয়, ঘরের আলো জ্বলে নিভে। এখন বিল্ডিংটা ওই অবস্থায় পড়ে আছে, তবে বিল্ডিং এর আশেপাশে বাউন্ডারি দেওয়া আছে, যাতে রাতে চলাফেরা করে যারা করে তারা মাঝে মাঝে এরকম শব্দ শোনে। পরে আমার সেই বন্ধু ছিল, উনি বলল যে ভাই আমরা সেই মাদ্রাসার একদম পাশাপাশি ছিলাম, যার দরুন আমরা সবকিছু নিজের চোখে দেখেছি। তবে এর মধ্যে অনেক কিছু ছিল যেটা আমার শারীরিক সমস্যার জন্য আমি বলতে পারিনি। আমার বন্ধুর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাকিব হোসেন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামে। আমাদের চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। ঘটনাটি দুটো ভাগে বিভক্ত। চলুন শুনে সেই ঘটনাটি। এই দুটি ঘটনা একই স্থানে ঘটেছে, একই স্থান কেন্দ্রিক। আর এই দুটি ঘটনাই এই রাকিব হোসেন ভাই উনি ওনার ওয়াইফের দুলা ভাই আর কি সম্পর্কে ওনার ভাইরা ভাই তার কাছ থেকে সংগ্রহ করেছেন। আর রাকিব হোসেন ভাইয়ের যেই বাড়ি এটা তো বকচর গ্রামে। আর ওই যে ওয়াইফের আপন দুলা ভাই সম্পর্কে যিনি ওনার ভাইরা ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ রানা। ওনার বাসা আবার এই নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। যারা ওই এলাকায় আছেন তারা কিন্তু কলাকোপা ইউনিয়ন, হাড়ভাঙা গ্রাম তারা সবাই চেনেন। আর আমি নবাবগঞ্জে বেশ কিছুদিন ছিলাম, যার কারণে এই যে কলাকোপা ইউনিয়ন সহ আরও আশেপাশে যেই গ্রামগুলো আছে এটা সম্পর্কে আমার টুকটাক ধারণা রয়েছে আর কি। এই ঘটনার মধ্যে বেশ কয়েকটা জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে আমি নিজেও সশরীরে গিয়েছি, যার কারণে এই প্লেসগুলো যখন আমি এই ঘটনাটি পড়ছিলাম তখন আমার চোখের সামনে ভাসছিল, অনেকটাই ভাসছিল আর কি। যদিও সেটা অনেক দিন হয়ে গেছে, এখন কেমন চেঞ্জ হয়েছে বলতে পারি না, তারপরও আমার চোখের সামনে অনেকটাই ভাসছিল আর কি। যে এই কলাকোপা ইউনিয়নের সুন্দর সুন্দর যে পুরনো জমিদার বাড়িগুলো রয়েছে, ভুতুরে হয়ে গেছে অনেকটাই দেখতে। তো অনেকেই কিন্তু ওখানে বেড়াতে যান। তো চলুন এই ঘটনার মধ্যে এই জায়গাগুলোর সম্পর্কটা কি সেটাও শুনে আসি। তো এই যে হাড়ভাঙা গ্রাম, এই হাড়ভাঙা গ্রামে যে এই যে ভাইরা ভাইয়ের আপন দুই কাকা আছেন যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল। মেজো কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ নাসির, আর ওই ভাইরা ভাইয়ের ছোট কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ হারেস। ওনাদের বাড়িও কিন্তু এই হাড়ভাঙা গ্রামে। তো সাল 1990, তখন এই নাসির কাকার বয়স 21 বছর, আর ছোট কাকা যিনি মোহাম্মদ হারেস তার বয়স 19 বছর বা 18 বছর এরকম আর কি। তখন কিন্তু ওই গ্রামে ইলেকট্রিসিটি
সব বাড়িতে নাই, হাতে গোনা কয়েকটা বাড়িতে আছে আর কি। আর এখন তো অনেক উন্নত হয়েছে, তখন তো এরকম উন্নত ছিল না, বিশেষ করে ওই 90 সালের দিকে আর কি। একদম অজপাড়াগা বলতে যেটা বোঝায় ওইটা আর কি। নাসির কাকাদের বাসায় ওই সময় একটি টেলিভিশন ছিল, আর ওনাদের বাড়িতে আবার ইলেকট্রিসিটি না থাকার কারণে টেলিভিশনটা ব্যাটারি দ্বারা চালাতে হতো। ওই সময়ে কারো বাসায় যদি টেলিভিশন থাকতো, আশেপাশের অনেক মানুষ কিন্তু ওই বাসায় ভিড় করত সংবাদ দেখার জন্য, বিভিন্ন অনুষ্ঠান, তারপর সিনেমা, এগুলো দেখার জন্য। নাসির কাকাদের বাসায়ও অনেক লোকজন আসতেন আর কি। একদিন কি হয়, দিনের বেলাতেই টিভির ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল। ওনারাও খেয়াল করেন নাই, কারণ তখন যে ব্যাটারিগুলো ছিল, এখন যেরকম আমরা দেখি যে গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ওই রকম ব্যাটারি ছিল। তবে ওই সময়ের ব্যাটারিগুলোর যে কেস বা চেহারা, এগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। এখন তো দেখা যাচ্ছে যে সাদা বডি, উপরে লাল একটা অংশ রয়েছে, এরকম দেখা যায়। তো ওই সময় অধিকাংশ ব্যাটারির যেই খাপটা বা খোলসটা, এটা থাকতো কালো, তার উপরের অংশটাও একটু অন্যরকম থাকতো। এখান থেকে অ্যাসিড আবার বের হয়ে যেত, মানে অনেক ধরনের সমস্যা তখন ছিল, তখনকার বাস্তবতায় আর কি। আর চার্জ কতটুকু আছে কি নাই এটা কিন্তু বোঝা যেত না, হঠাৎ করেই চার্জ শেষ হয়ে যেত। সবসময় তো আর খেয়াল থাকে না যে কতটুকু চার্জ আছে কি নাই, এটা কিন্তু অনুমান করে ধরে নিতে হতো। তো দিনের বেলাতেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এখন রাতের বেলাতে প্রোগ্রাম কিভাবে দেখবেন? তখন যেটা করতে হতো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে বাজারে নির্দিষ্ট দোকানে সেই ব্যাটারিটা দিয়ে আসতে হতো চার্জ করার জন্য। এর জন্যও টাকা দিতে হতো। একবার রিচার্জের জন্য ওই সময়ে প্রায় 10 টাকা দোকানদাররা নিত। এর জন্য তাদের বিদ্যুৎ খরচও হতো। আর ব্যাটারি ভাড়া দিত, নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্যাটারিগুলো তারা ভাড়া দিতেন। তো ওনাদের তো নিজেদের ব্যাটারি ছিল। এখন হয় কি, যে ব্যাটারির চার্জ তো শেষ হয়ে গেছে, চার্জ হতেও তো সময় লাগে, নির্দিষ্ট সময় তো তাদেরকে দিতে হবে। এখন এত সময় তো নাই, এর থেকে এই ব্যাটারিটা দিয়ে অন্য আর একটা ব্যাটারি যদি নিয়ে আসা যায় সেটা ভালো হয়। ওই চিন্তা করে ওই ব্যাটারিটা চার্জে দেওয়ার জন্য ওনারা বাসার থেকে বাইরে বের হবেন। পরের দিন আবার সিনেমা রয়েছে, কারণ শুক্রবারে দেখা যেত যে বাংলা সিনেমা হতো। এটা দেখার জন্য অনেকে ওই সময় মুখিয়ে থাকতো, কারণ তখন কিন্তু বাংলাদেশের মানুষের বিনোদনের একমাত্র মাধ্যমই ছিল, বিশেষ করে টেলিভিশনের যে বিনোদনটা, এটার একমাত্র মাধ্যমই ছিল হচ্ছে এই শুক্রবারে সিনেমা দেখা, আর হচ্ছে টুকটাক যে নাটক হতো সেটা। আর তাছাড়া সিনেমা হল বা এই যে অন্যান্য যে সমস্ত বিনোদনের যে বিষয়গুলো, এগুলো তো আসলে সবাই যেতে পারতেন না, সবার পক্ষে সেটা সম্ভবও হতো না। এই নাটক, মানে বিটিভির নাটক আর সাপ্তাহিক সিনেমা, এটাই মানুষের বিনোদনের মাধ্যম। তো সেটাও যদি মিস হয়ে যায়, সারা সপ্তাহ কেমন যেন আসলে মানুষ মন মরা হয়ে থাকতো। শুক্রবারে সিনেমা রয়েছে, তখন আবার আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে দেখা যেত মাসে একটা সিনেমা হতো বা 2 সপ্তাহ পর একটা সিনেমা হতো, মাঝখানে ইংরেজি সিনেমা হতো, মুভি অফ দ্য উইক বলতো। তো ওই সময়টা বিশেষ করে যে বৃহস্পতিবার, সময়টা বৃহস্পতিবার ছিল আর কি, পরের দিন শুক্রবার, ওই শুক্রবারে বাংলা সিনেমা হওয়ার কথা। সবাই তো উত্তেজনায় আছে যে কালকে সিনেমা হবে, এদিকে তো ব্যাটারির চার্জ শেষ, এখন ব্যাটারি তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে কে যাবে? তখন এই নাসির ভাইয়ের বাবা, উনি বললেন যে ঠিক আছে তোরা যা, তবে একজন না, 2 জনই যাবি, মানে 2 ভাইকে যেতে বললেন। নাসির ভাইয়ের বড় ভাই বাড়িতে ছিলেন, মূলত মেজো এবং ছোটজন যিনি, এই 2 জনকে ওনার বাবা পাঠালেন। আর উনি বলে দিয়েছিলেন যে যাওয়া আসার রাস্তা তো তেমন একটা ভালো না, আশেপাশে বাঁশঝাড়, বড় বড় সব আম গাছ, অনেক জঙ্গল, তো এই জন্য 2 জন একসাথে যেতে হবে। যাই হোক, ওনারা 2 জন বাড়ির ব্যাটারিটা সাথে নিয়ে রওনা দেন। আর যেখানে ওনারা যাবেন সেই বাজারটা হচ্ছে ওই কলাকোপার হরিশকুল নামক একটা জায়গা রয়েছে সেখানে। ওই বাজারটা ইছামতি নদীর পাশেই অবস্থিত। এই বাজারের নাম বর্তমানে হচ্ছে কলাকোপা পোদ্দার বাজার। পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগার কথা,
পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ওই সময় তো এখন অটো রিক্সা যেরকম চলে সব জায়গায়, ওই সময় তো এরকম অটো রিক্সা ছিল না। আর রাস্তাঘাটের অবস্থাও খুবই বেহাল দশা ছিল। এখন তো অনেক যানবাহন হয়ে গেছে, রাস্তার অবস্থাও ভালো। ওনারা দুইজন একসাথে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বলে রাখা ভালো যে রাস্তা দিয়ে ওনারা যাবে, রাস্তার দুই পাশে অনেক আগে থেকেই অনেক বছরের পুরনো স্থাপনা ছিল, যেমনটা আমি এই যে ঘটনার শুরুর দিকে বলেছি, এটা এখনও আছে। আশেপাশে অনেক বাঁশ ঝাড় জঙ্গল ছিল। নবাবগঞ্জের যারা আছেন তাদের কাছে কিন্তু এই পুরনো স্থাপনা যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ঐতিহ্যবাহী হিসাবে তাদের কাছে জনপ্রিয়। এই পুরনো স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশ নতুন করে সংস্কার করা হয়েছে। বর্তমানে এখানে একটি পার্ক করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কলাকোপা প্যালেস পার্ক। অনেক সুন্দর করে এটা সংস্কার করা হয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী এখানে কিন্তু আসেন ঘুরতে। তো ওনারা হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে যান। তো ব্যাটারি দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বাসার উদ্দেশ্যে ওনারা রওনাও দিয়েছেন। রাত তখন আনুমানিক 10টা বেজে গেছে, কারণ ওনারা বাজারে এসেছেন, একটু ঘোরাঘুরি করেছেন আর কি। আর বিকালের দিকে চার্জ শেষ হয়ে গেলেও ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু রাতের বেলা। দিনের বেলা চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারির, রওনা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল। আর ওই সময়ে যেহেতু ইলেকট্রিসিটি ওই সাইডে খুব একটা ছিল না, রাত 10টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। ওনারা যখন বাসা থেকে বের হয়েছেন ব্যাটারি চালিত এক ধরনের টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। স্টিল কালারের এক ধরনের টর্চ লাইট ওই সময় ছিল আর কি। তো ওই টর্চ লাইটটা নিয়ে বের হয়েছেন। বাজার থেকে তাদের বাসায় আসা যাওয়ার সময় 3 রাস্তার একটা মোড় পড়ে। এই রাস্তার মোড়ে একটি বড় পুরনো স্থাপনা যেটাকে যে আমরা বললাম বর্তমানে প্যালেস পার্ক, যেটা এই প্যালেস পার্ক করা হয়েছে বর্তমানে, এই পার্কের বাম পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে ওনারা গেলে ওনাদের বাসায় অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। দুজনেই বাম পাশের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। এই ব্যাটারি কিন্তু অনেক ভারী, এটা কিন্তু হাতে করে দুইজন দুই পাশে ধরার জায়গা রয়েছে, এটা ধরে নিয়ে যেতে হয়। এটা কিন্তু অনেক ভারী, কিছুটা পথ হেঁটে যেতে হয়, আবার দাঁড়াতে হয়, এভাবে কিন্তু যেতে হয়। ব্যাটারির সাইজটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু ভারী কিন্তু অনেক। যারা ব্যাটারি উঁচা করেছেন তারা বলতে পারবেন যে এটা কেমন ভারী হয়। তো ওনারা যখন থেমে থেমে কিছুটা দূর হেঁটে সামনে গিয়েছেন, সেখানে আরেকটি রাস্তার মোড় পড়ে। তখন ওনারা খেয়াল করেন ওনাদের থেকে আনুমানিক 30 ফুট দূরে একটি বৃদ্ধ লোক, শরীরে সাদা কাপড় পরা, হাতে একটি লাঠি, এই লাঠিতে ভর দিয়ে আস্তে 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 করে হেঁটে যাচ্ছেন। ওনারা কিন্তু এটাকে প্রথমে প্যারানর্মাল কিছু মনে করেন নাই, বৃদ্ধ লোক হেঁটে যেতেই পারেন। এই বৃদ্ধ লোককে দেখে ওনারা দুজন বলাবলি করেন যে কি রে, এত রাত্রে এই বৃদ্ধ লোক একা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। তো নাসির কাকা এবং হারেস কাকা দুজন চিন্তা করেন যে যাক ভালোই হয়েছে, ওনার সাথে কথা বলতে বলতে রাস্তায় হাঁটা যাবে। এই কথা চিন্তা করে নাসির কাকা ওই বৃদ্ধ লোককে ডাক দেন যে ও কাকা, এত রাত্রে একা একা কোথায় যাচ্ছেন, দাঁড়ান একসাথে যাই। ওই বৃদ্ধ লোকটি কিন্তু কথার কোনো উত্তর দেয় না। নাসির কাকা আবারও ডাক দেন যে ও কাকা, আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? তারপরেও ওই বৃদ্ধ লোকটা কোনো জবাব দেয় না, উনি ওনার মতো করে হেঁটেই চলছেন। নাসির কাকা হারেস কাকাকে বলেন এতবার ডাক দিলাম, তারপরেও কাকা কোনো উত্তরই দিচ্ছে না কেন? তখন নাসির কাকা হারেস কাকা কি করেছেন, একটু দ্রুত হেঁটে গিয়ে ওনার সামনে চলে গেছেন। সামনে গিয়ে ওনাদের হাতে যে টর্চ লাইটটা ছিল, এই টর্চ লাইটের আলো ওই বৃদ্ধ লোকের পায়ের দিকে ধরছেন এই কারণ কি একজন লোকের মুখের দিকে কিন্তু হুট করে টর্চ লাইটের আলো ফেলা এটা বড় ধরনের একটা বেয়াদবি। আলো যদি নিচ দিকেও ফেলা যায়, ওইটার আলো যতটুকু ছড়িয়ে যায় তাতে কিন্তু চেহারা বোঝা যায়। কখনোই কারো মুখের দিকে হঠাৎ করে টর্চের আলো ফেলা ঠিক নয়। এই কারণে ওনারা পায়ের দিকে ধরছেন। যখনই পায়ের দিকে ধরছেন তখন ওনারা যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা দুজন মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দুজনেই দেখেন এই বৃদ্ধ লোকের পা দুটো পুরোপুরি উল্টা দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে দুজনেই তো মারাত্মক ভয় পান। এরপর যখন ওনারা মুখের দিকে তাকিয়েছেন তখন ওনারা তো মারাত্মক ভয় পেয়ে যান। ওনারা দেখেন এই বৃদ্ধ লোকটির মুখটা অনেক বড়, মানে তার বডির তুলনায় তার মুখের যেই গড়নটা হওয়ার কথা ছিল, কারণ আমাদের প্রত্যেকেই তো বডির মাপ অনুযায়ী মাথার একটা সাইজ থাকে, কিন্তু তার বডির মাপ থেকে মাথার সাইজটা মনে হচ্ছে 10 গুণ বড়। এটা কিন্তু পেছন থেকে বোঝা যাচ্ছিল না, সামনে এসে বোঝা যাচ্ছে। আর তার মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে যে তার মুখমণ্ডল পুরোটাই
একদম মনে হচ্ছে গলে গেছে, মাংস গলে গলে পড়ছে, একদম মুখমণ্ডল পচে গেলে যেরকমটা হয় আর কি, ওই রকম। দাঁতও বেরিয়ে গেছে, চোখ নাই বা সাদা সাদা হয়ে আছে, চোখের চোখ গোল গোল সাদা সাদা হয়ে আছে, এরকম অবস্থা। এই দৃশ্য দেখার পর ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে ওইখানে দুইজন একসাথে অজ্ঞান হয়ে পড়ে যান, ব্যাটারি ওইখানেই পড়ে আছে। এদিকে রাত হয়ে যাচ্ছে, এই দুজন বাড়িতে আসে না, কিছু হলো কি না এরকম একটা চিন্তা ভাবনা করে, ওই সময় তো মোবাইল ফোন ছিল না যে ফোন করে জানবেন যে কোথায় আছেন ওনারা। তখন এই নাসির কাকার বাবা এবং নাসির কাকার যে বড় ভাই, এই দুজন বের হন তাদেরকে খুঁজতে। ওনারা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন যখন, ওই রাস্তা তো ওই একটা রাস্তা দিয়ে আসতে হবে, তো ওনারা ওই শর্টকাট রাস্তাটাই ধরেছিলেন। অন্য রাস্তা ছিল অনেক ঘোরাপথ, ওই ঘোরাপথ দিয়ে সাধারণত ওনারা আসা যাওয়া করেন না, ওনারাও জানতেন যে এই শর্টকাট রাস্তা দিয়ে ওনারা আসবেন। তো ওই রাস্তায় যখন ওনারা এগিয়েছেন তখন দেখেন এই দুই ভাই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, ব্যাটারি ওই পাশে পড়ে আসে। এরপর তো দুইজনকে বাসায় নিয়ে আসা হয়। তাদের যখন জ্ঞান ফেরত আসে, বাসার সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের সাথে। তখন এই নাসির কাকা এবং হারেস কাকা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে খুলে বলেন। তখন নাসির কাকার বাবা তাদেরকে বলেন, তোমরা হয়তো ভয়ঙ্কর কোনো জিনের খপ্পরে পড়ছিলা, আল্লাহর রহমতে দুজন ছিল বলে কোনো ক্ষতি হয় নাই, একজন হলে নিশ্চিত কোনো ক্ষতি করত। এরপর দুজনকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কবিরাজ তাদেরকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আল্লাহর রহমতে তাদের আর কোনো সমস্যা হয় না, দুজনেই সুস্থ হয়েছেন। তো দুজন সুস্থ হয়ে যাওয়ার পর এটা নিয়ে যে আরও তাদেরকে সাফার করতে হবে এমনটা না, এভাবেই ওনাদের সাথে এই ঘটনাটা সমাপ্তি হয়ে যায়। এবার আসি পরের ঘটনায়। এই যে রানা ভাই, যার কথা আমরা শুরুর দিকে বলেছিলাম আর কি, এই রাকিব হোসেন ভাইয়ের ভাইরা ভাই হয় আর কি সম্পর্কে। তো এই রানা ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো সেটাই চলে যাই। রানা ভাইয়ের জন্ম কিন্তু এই কলাকোপা হাড়ভাঙা গ্রামে হলেও তার পুরো পরিবার অনেক আগে থেকেই ঢাকায় বসবাস করে। রানা ভাই অনেক ছোটবেলা থেকেই ঢাকার মোহাম্মদপুরে থাকেন, আর পরিবার সহই সেখানে থাকতেন। বর্তমানেও তিনি ফ্যামিলি সহ মোহাম্মদপুরেই বসবাস করছেন। 2002 সাল, তখন উনি ক্লাস 9-এ পড়াশোনা করছেন। রানা ভাই প্রতি মাসে পারিবারিক কাজে গ্রামের বাড়িতে আসতেন, আর যখন আসতেন 2 দিনের বেশি থাকতেন না। গ্রামে যে কাজগুলো থাকতো এগুলো করে আবার ঢাকায় চলে আসতেন। এরকম একদিন উনি মনস্থির করলেন যে উনি গ্রামের বাড়িতে যাবেন। তো গ্রামের বাড়িতে যাওয়ার আগে রানা ভাই ওনার কিছু বন্ধুদেরকে ফোন দিয়ে বলেন যে আমি তো আসতেছি, তোদের সাথে কিন্তু দেখা হবে, আড্ডা দেবো একসাথে। ওই সময় বাটন ফোনগুলো কিন্তু সবার হাতে হাতে ছিল না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত এই 2002 সাল থেকে শুরু করে নিয়ে এই 4-5 সালের দিকে অনেকেই দোকান থেকে 2 টাকা মিনিট 5 টাকা মিনিটে কল করতেন, কিন্তু ওনাদের কাছে বাটন ফোন ছিল। ওই সময় ওনারা মোটামুটি যখন বের হয়েছে ফোনগুলো আর কি, তখনই কিনে নিয়েছেন। ওই সময় গ্রামীণ ফোনটা অনেকের হাতে হাতে চলে গিয়েছিল, বিশেষ করে যারা ফোন কেনার সামর্থ্য ছিল আর কি, তাদের অনেকেরই হাতে হাতে গ্রামীণ ফোনটা চলে গিয়েছিল। তো যাই হোক, ওনারা তো মোটামুটি বেশ কয়েকজন বন্ধুবান্ধব ফোন ব্যবহার করতেন ওই সময়তেই, এই জন্য ফোন করে তাদেরকে বলে দিয়েছিলেন আর কি। নির্ধারিত সময়েই উনি কলাকোপা পৌঁছে যান। কলাকোপা আসার পর চিন্তা করেন যে এখন বাসায় যাব না, আগে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর রাতে বাসায় যাব। উনি সাধারণত কী করতেন, বাসায় যেতেন, একটু ফ্রেশ হয়ে আবার আসতেন, তারপর আড্ডা দিয়ে আবার বাসায় যেতেন। তো চিন্তা করলেন যে একবার আড্ডা দিয়ে বাসায় যাই, বাসায় গিয়ে আর বাজারের দিকে বা আড্ডা দেওয়ার জন্য এই সাইডটাতে আসবো না। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। তো রানা ভাইয়ের এক বন্ধু, তার নাম হচ্ছে মাসুদ, তাকে ফোন দিয়েছেন। তো ফোন দেওয়ার পরে বলে যে মাসুদ, আমি তো আসছি, বটতলায় দাঁড়ায় আছি, আয় তাড়াতাড়ি এদিকে আয়, তুই আসলে ওই পোদ্দার বাজারে গিয়ে আড্ডা দিব। তখন ওনার বন্ধু মাসুদ বলে যে আমার তো একটা অন্য কাজ পড়ে গেছে, অন্য একটা জায়গায় আসছি, এখন আমি আসতে পারতেছি না, আমার কাজ যদি শেষ হয় তখন আসতে পারবো। তখন রানা ভাই বলেন যে ঠিক আছে, তো তুই যখন কাজ শেষ করে বাসার দিকে যাবি তখন আমাকে ফোন দিস, একসাথে বাসায় যাব, কারণ আমার বাসায় যাওয়ার পথ তো ওই দিক দিয়েই, রাস্তা তো আর বেশিটা ভালো না, তোর সাথে একসাথে বাসায় যাব। তো ওনার বন্ধু মাসুদ বলেন ঠিক আছে, আমি ফোন দিব না। তো রানা ভাই তখন কি করছেন, আরও 3-4 জন বন্ধু আছে, চয়ন, রাজু, সাজু, এই 3 জন বন্ধু, তাদেরকে ফোন দিছেন। তো এরা চলে আসছে।
এবার তাদের সাথে ওই কলাকোপার পোদ্দার বাজারে আড্ডা দিতে থাকেন। আড্ডা দিতে দিতে রাত 11টার মতো বেজে গেছে। তো রাত 11টাতে বেজে গেছে এটা উনি খেয়াল করেন নাই। যখন মনে হলো রাত 11টা বেজে গেছে, বাসায় তো যেতে হবে, তখন ওর বন্ধু মাসুদকে ফোন করছেন, কিরে মাসুদ তুই তো আসলি না তো, রাত রাত তো অনেক হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, তোর কাজ কি এখনও শেষ হয় নাই? তাড়াতাড়ি বাজারে আয়, একসাথে বাসায় যাব, ঢাকার থেকে আসছি, জার্নি করছি। তখন তার বন্ধু মাসুদ বলে, আমি তো কখন কাজ শেষ করে বাসায় চলে আসছি, তুই তো আর ফোন করে বললি না যে তুই এখনও বাজারে আড্ডা দিচ্ছিস। আমি ভাবছি অনেক রাত হয়ে গেছে, মনে হয় তুই বাসায় চলে গেছিস, এই জন্য তোকে আর ফোন দেই নাই। তখন রানা ভাই তো তার বন্ধুর উপর মারাত্মক রাগ হয়ে যান, মানে যাই তোরে না বললাম যে একসাথে বাসায় যাবো, তুই জানিস না যে এই রাস্তাটা খুব একটা ভালো না, চারপাশে অনেক বাঁশঝাড়, বড় বড় আম গাছ, গাব গাছ, এই রাস্তায় তো অনেক মানুষ অনেক সময় ভয় পাইছে, তুই আমাকে না নিয়ে চলে গেলি, তোকে তো বললাম যে একসাথে যাব। তখন তার বন্ধু ভুল স্বীকার করে যে আসলে ফোন দেওয়া উচিত ছিল, কারণ কি আর করা, সে তো চলেই গেছে। এমত অবস্থায় তার সাথে যে 3জন বন্ধু ছিল, চয়ন, রাজু এবং সাজু, এই 3জন রানা ভাইকে বলেন যে আচ্ছা তোরা তো চিন্তা করার দরকার নাই, আমরা 3জন তোকে আগায় দিয়ে আসবো, তুই যেহেতু একা একা। তখন রানা ভাই আসলে খুব বিরক্ত হয়েছিলেন ওই মাসুদ ভাইয়ের উপরে। ওই বিরক্ত থেকে বলে না থাক, তোদের কাছে যাইতে হবে না, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। ওই 3জন এগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রানা ভাই আর রাজি হন নাই। তো রানা ভাই বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করেছেন। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তখন ওনার মনে পড়ে যায় যে হাই রে, নাসির কাকা এবং হারেস কাকার সাথে তো এই জায়গাতে একটা ঘটনা ঘটছিল অনেক দিন আগে। ওই ঘটনার কথা যখন তার মনে পড়ছে, পরবর্তীতে নাসির কাকা এবং হারেস কাকার কাছ থেকে উনি ঘটনা শুনেছিলেন এই রানা ভাই, তো ওই যে শুনেছিলেন এইটা ওই সময় যখন মনে পড়ছে, তখন স্বাভাবিকভাবেই তার ভিতরে বেশ ভয় কাজ করতে থাকে। আবার চিন্তা করছেন যাক আল্লাহ ভরসা, কিছু হবে না। উনি তো হাঁটা শুরু করেছেন। তো রানা ভাই হাঁটতে হাঁটতে এই কলাকোপার যে বর্তমান প্যালেস পার্কের যে 3 রাস্তার মোড় আর কি, বর্তমানে যেটা আর কি, এখানে চলে আসেন। তখন স্বাভাবিকভাবেই তাকে বাম পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই যেতে হবে। এরপর উনি হাঁটা শুরু করেন। কিছুদূর যাওয়ার পর যখন তিনি সেই মোড় এবং বাসের খুব কাছাকাছি, তখন হঠাৎ করে ওনার ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে থাকে, ওনার শরীরটা ঘামতে থাকে। রানা ভাই চিন্তা করেন যে কি ব্যাপার, হঠাৎ করে এমন হচ্ছে কেন? অনেক সময় মানুষের হাই প্রেশার বা লো প্রেশার হলে শরীর যেমন অস্থিরতা অনুভূত হয়, শরীর ঘামতে থাকে, চোখে ঝাপসা দেখতে থাকে মানুষ, মাথা ঝিমঝিম করে, শরীর ভার হয়ে যায়, এমনটা তার কাছে মনে হচ্ছিল। কিন্তু ওনার তো এরকম লো প্রেশার বা হাই প্রেশার নাই, ওনার এরকমটা হচ্ছে কেন? উনি এরকম চিন্তা করতে করতে যখন একটু সামনের দিকে আগানো শুরু করেছেন, হঠাৎ করে ওই যে বাঁশঝাড়টা ছিল পাশে, বাঁশঝাড় থেকে প্রচণ্ড শব্দ করে হো হো শব্দ করতেছে। এটা হাসি না, কিন্তু হো হো করে যে হাসছে বিষয়টা এরকম না, হো হো শব্দ করতে করতে একটা অবয়ব ওনার পেছনে চলে আসছে, সামনে না, পেছনে। তো রানা ভাই এটা দেখছেন যে ওই একটা অবয়ব হো হো শব্দ করতে করতে পেছনে চলে আসছে। উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ঘুরে তাকাবার মতো সাহস ওনার আর ছিল না। রানা ভাইয়ের বর্ণনা অনুযায়ী ওই অবয়বটা যখন ওনার পেছনে এসে দাঁড়িয়েছে, তখন মনে হচ্ছিল পেছনটা অনেকটা আলোকিত হয়ে গেছে, আর ওই অবয়বটা প্রচণ্ড জোরে হো 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 শব্দ করেই যাচ্ছে, আর চারপাশে মনে হচ্ছে বাতাসে সব কিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে। রানা ভাই কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, কিন্তু এমন পরিস্থিতিতে যদি কেউ পড়েন, কারো কি সাহস ধরে রাখা সম্ভব হয়? তো রানা ভাইয়ের ক্ষেত্রেও সেটাই হইল, ওনার পক্ষে সাহস ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তারপরেও সাহস নিয়ে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ছেন এবং সামনের দিকে হাঁটা শুরু করেছেন। রানা ভাই তারপরও খেয়াল করেন যে ওই অবয়বটা তার পেছনে পেছনে আসছে। যখন আসছিল, ধপাস ধপাস শব্দ হচ্ছিল, মনে হচ্ছে বড় বড় পা ফেলে আসছে। রানা ভাই যখন অনেক জোরে জোরে সূরাগুলো মুখ দিয়ে উচ্চারণ করে পড়ছেন, তখন মনে হয় পেছনের শব্দ হচ্ছে না, আর পেছনে কেউ নাই। কিন্তু যখনই ওনার সূরাটা পড়াটা শেষ হয়ে যায়, যখন সূরা ফালাক পড়া শেষ হয়ে যায়, ওই নাস পড়ার আগে, সূরা নাস পড়ার আগে মধ্যবর্তী একটু সময় থাকে, মনে হচ্ছে যে ওই সময় ওই জিনিস আবার পেছনে চলে আসে, পেছনে আলোকিত হয়ে গেছে আর বাতাস শুরু হয়ে গেছে। আবার যখন পড়া শুরু করেন জোরে জোরে, তখন আবার নাই। যখন সূরা নাস পড়া শেষ হয়,
এরপর যখন আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, ঠিক এই সময়টা, এই মধ্যবর্তী সময়টাতে আবার ওই জিনিসটা মনে হচ্ছে চলে আসছে। মানে মাঝখানে যদি 1 সেকেন্ডেরও গ্যাপ হয়, সাথে সাথে ওই জিনিসটা পেছনে চলে আসে। আর ওই যে হো হো শব্দ তো আছেই, আসার সাথে সাথে হো হো শব্দ করে। উনি হাঁটার স্পিড তো বাড়িয়ে দিয়েছেন, আর উনি সূরাগুলোও পড়ছেন। উনি যখন হাঁটছিলেন, ওই যে পাশে প্রচণ্ড ঝোড়ো হাওয়া তো বইছেই, সব কিছু দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছে। এরপর উনি দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে হাড় ভাঙা বাস স্ট্যান্ডের যে মেইন বড় রাস্তা, সেই রাস্তায় এসে উনি যখন দাঁড়িয়ে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে আবার তখন টুকটাক গাড়ি চলাচল করছিল। রানা ভাই যখন দাঁড়িয়েছেন, ওই দাঁড়ানো অবস্থাতে পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ যেন জোরে বলে উঠল, আজকের মতো বাইচা গেলি রে, তোরে কিছু করতে পারলাম না। আমার সামনে যে একবার পরে, তারে আমি বাইচে ফিরতে দেই না, কিন্তু তোর কোনো ক্ষতি আমি করতে পারলাম না। এইটুকুই শুধু শুনেছিলেন, এরপর আর কোনো কথা উনি শোনেন নাই। রানা ভাই এক মুহূর্ত সেখানে দেরি না করে দ্রুত দৌড়ে ওনার বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর ওনার দাদু, ওনার কাকা তাকে জিজ্ঞেস করেন যে, কিরে এত রাত পর্যন্ত তুই কইছিলি? আমরা সবাই চিন্তা করতেছি তোর জন্য কোনো বিপদ আপদ হইল কি না। তো রানা ভাই আর কাউকে কিছু না বলে ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। ওই দিন রাত্রে ওনার সাথে তেমন কোনো ঘটনা না ঘটলেও পরের দিন উনি সকালবেলা দ্রুত ঢাকায় চলে যান। ঢাকায় যাওয়ার পর ওনার শরীরে প্রচণ্ড রকমের জ্বর আসে। স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই জ্বর আর ভালো হয় না। রানা ভাইয়ের অসুস্থতার কথা শুনে রানা ভাইয়ের নানুও চলে আসেন ওনাকে দেখতে। তো রানা ভাইয়ের নানু যখন রানা ভাইকে দেখেছেন, দেখেই বলেন, কিরে তোর জ্বরটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না রে, নিশ্চয়ই কোনো একটা ঘাপলা হয়েছে, বল তো কী হয়েছে, আমাকে সব খুলে বল। কারণ নানু টুকটাক কবিরাজি জানতেন। রানা ভাইয়ের চেহারা দেখে আর চোখের দিকে তাকেই মনে হয়েছে যে এইটা স্বাভাবিক জ্বর না, এটা অন্য কোনো কারণে জ্বরটা আসতে পারে। তখন হচ্ছে রানা ভাই তার নানুকে এই ঘটনাটা খুলে বলেন। পরিবারের লোকজনও বলতেছে, তাহলে এই কথাটা আমাদেরকে কেন আগে বললি না? তাহলে তো আরও আগে আমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। যাই হোক, রানা ভাইয়ের নানু যখন এই বিষয়টা জেনেছেন, তখন উনি দুটো বৃত্ত এঁকেছেন। একটার ভিতরে রানা ভাইকে বসিয়েছেন, আর একটার ভিতরে উনি নিজে বসেছেন। এরপর রানা ভাইয়ের 2 হাতের যে কনিষ্ঠাঙ্গুলি, এই কনিষ্ঠাঙ্গুলি ওনার হাত দিয়ে চেপে ধরেছেন এবং উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। এক পর্যায়ে হঠাৎ করে দেখা যায় নানুর শরীর কাঁপছে, আর তার সমস্ত শরীর ঘেমে দরদর করে ঘাম পড়ছে, আর তার চোখ দুটো বড় বড় হয়ে উপরের দিকে মনে হচ্ছে উঠে যাচ্ছে। মানে চোখের যে মণিটা, এটা উপরের দিকে উঠে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে তার চোখটা। মানে আমাদের চোখের যে কালো অংশ গোল, এটার নিচেও তো সাদা অংশ আছে, যদি এই কালো অংশটা উপর দিকে উঠে যায় তাহলে চোখটা সাদা সাদা দেখা যাবে না, বেশিরভাগটাই তো সাদা হয়ে যাবে, ওরকম হয়ে গেছে আর কি। তো এরকম অবস্থা যখন হয়েছে, পরিবারের সবাই তো ভয় পেয়ে যায় যে না জানি এখন কি হয়ে যায়। এভাবে কিছু সময় থাকে, এরপর আবার আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর রানা ভাইয়ের নানু সবাইকে বলেন যে এই যে রানা ভাইয়ের সাথে ঘটনাটা ঘটলো, ওই রাত্রে ভয়ঙ্কর এক পিশাচ জিন রানা ভাইকে তাড়া করেছিল। নানু আরও বলেন, এই জিনের মুখটা দেখতে শেয়ালের মতো, এবং স্বাভাবিক শেয়ালের মাথাটা যত বড় হয়, এই মাথাটা আরও অনেক বড়, আর তার পুরো বডিটা আবার শকুন পাখির মতো, বিশাল সাইজ তার। নানু আরও বলেন যে এই রানা ভাই যেই রাস্তা দিয়ে আসছিলেন, ওই রাস্তা দিয়ে ওই জিনটা চলাচল করে। শুধু এই রাস্তা না, আশেপাশের বড় একটি এরিয়া নিয়ে এই জিনের চলাচল। এই জিনটা থাকে মাঝির কান্দা ব্রিজের নিচে, একটা বট গাছ রয়েছে, সেই বট গাছে। এই মাঝির কান্দা ব্রিজের নিচে যে বট গাছটি রয়েছে, এর সাথে মাটি দিয়ে তৈরি একটি মূর্তি নাকি রয়েছে। আঞ্চলিক ভাষায় ওনারা এটাকে নিষ্কাইন্দা বলেন। অনেক ধর্মের লোকজন নাকি ওখানে এসে বিভিন্ন মানতও করেন। এই জায়গাটা অনেক আগে থেকেই নাকি ভৌতিক। তো ওই জিনটা ওই দিক দিয়ে চলাচল করে। ওই সময় রানা ভাই ওই রাস্তায় চলে আসছিলেন, তখন মূলত ওই চলাচলের রাস্তায় চলে আসার কারণে ওই জিনটা ক্ষিপ্ত হয়ে রানা ভাইকে ভয় দেখিয়েছে। তবে রানা ভাইকে মেরেই ফেলতো। রানা ভাই দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, আল্লাহর রহমতে ক্ষতি করতে পারে নাই। আর লোকালয়ে চলে এসেছিলেন, রাস্তায় চলে এসেছিলেন যেদিক দিয়ে গাড়ি চলাচল করছে, এই কারণে ওই জিনটা আর এই পাশে আসে নাই।
রাকিব ভাই আরও একটা জিনিস জানিয়েছেন যে এই যে ব্রিজটা, মাঝিরকান্দা ব্রিজ, এই ব্রিজের ঢালে রহস্যজনকভাবে অনেক গাড়ি নাকি দুর্ঘটনায় পতিত হয়, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন সেখানে। এই স্থানে অনেকবার নাকি দোয়া মাহফিল করা হয়েছিল যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা অনবরত নাকি ঘটেই চলছে। নবাবগঞ্জের যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে এই জায়গাটি রহস্যময় ভৌতিক জায়গা নামেই পরিচিত। আর এই যে নানু কিন্তু এখনও বেঁচে আছেন। আর নানু এই সমস্ত বিষয় জানানোর পর রানা ভাইকে ঝাড়ফুঁক করে দেন। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালোই আছেন। আমি ইমেইলে আজকেই প্রথমবার লিখলাম। আমার নাম জাইমা রহমান মিথি। আমি খুলনার নাজিরহাট এলাকায় থাকি। এখান থেকে স্টুডিওতে আসতে না পারায় আমি দুঃখিত। সুতরাং আমি চাই আপনি আমার ঘটনাটি সবাইকে পড়ে শোনান। এই ঘটনাটি আমি আম্মুর কাছ থেকে শুনেছি। তাহলে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। এই ঘটনাটি আমার আম্মু আমার এক কাকুর কাছে শুনেছিল। তার জীবনেই ঘটে যাওয়া ঘটনা এটি। আজ থেকে প্রায় 20-22 বছর আগে বাগেরহাট জেলার হাকিমপুর নামক একটা গ্রামে। হাকিমপুর আসলে আমার দাদার বাড়ি। ঘটনাটা আমার কাকুর সাথে সেখানেই ঘটে। ওই সময় আমার কাকু মসজিদের ইমাম ছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন রমজান মাস। রমজান মাসের কারণে আমার কাকু রোজ রাতে তারাবির নামাজ পড়াতেন এবং নামাজের পর তিনি তার বোনের বাসায় যেতেন। রাতে সে তার বোনের বাসায় থাকতো, কারণ তার কয়েকদিন আগেই তার বোনের হাজব্যান্ড মারা গিয়েছিলেন। কাকু বাসা থেকে তার বোনের বাড়ির দূরত্ব প্রায় 1 মাইলের মতো ছিল, কিন্তু যদি বাগানের ভেতর দিয়ে যাওয়া যেত তাহলে কম সময় লাগতো। তাই কাকু রোজ তারাবির নামাজ শেষে দোয়া দুরুদ, গজল, কোরআন তেলাওয়াত করতে করতে সেই বাগানের ভেতর দিয়ে যেতেন। এভাবে সে রোজ বাগানের পথ দিয়ে তার বোনের বাড়ি যাতায়াত করত। এভাবে রমজান মাসের শেষ 10 দিনে কাকু মসজিদের ভেতরে থেকে এতেকাফে বসেছেন। ঘটনার দিন রাতে কাকু মসজিদের ভেতরে নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন। আনুমানিক রাত 2টা বাজে। কাকু শুনলেন যে তার নাম ধরে কেউ ডাকছে। কাকুর পরিচিত মকবুল ভাইয়ের কণ্ঠে তিনি শুনলেন যে উচ্চ স্বরে তাকে ডাকছে। কাকু যেহেতু ঘুমিয়ে পড়েছিলেন তাই তিনি বুঝতে পারেননি তেমনটা, কিন্তু যখন আরো জোরে ডাকতে শুরু করলো তখন কাকুর ঘুম ভেঙে গেল। কাকু একটু অবাক হলেন, কারণ এই রাত 2টার সময় মসজিদের আশেপাশে খুব বেশি মানুষ থাকার কথা না। কাকু ছাড়া আর কেউই থাকে না বরং সেখানে। কাকু ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলেন যে মসজিদের উঠানে অনেকজন হুজুর দাঁড়িয়ে আছেন। কাকু এত লোক দেখে ভাবলো যে হয়তো সেহরির সময় হয়ে গিয়েছে, ঘড়িটা খারাপ, তাই সময়টা ঠিক দেখেননি তিনি। কাকু এরপরে দরজা খোলার পরেই তার সামনে থাকা হুজুরদের মধ্য থেকে 3-4 জন কাকুকে সালাম দিলেন। কাকু দেখলেন যে তাদের চেহারা এই এলাকায় থাকা মুসল্লিদের মতো না। এরপরেই তারা প্রশ্ন করল যে আপনি কেন রোজ রাতে বাগানের ভেতর দিয়ে দোয়া কালাম পড়তে পড়তে যান? এতে আমাদের অসুবিধা হয়। তাদের এই প্রশ্ন শুনে কাকু মনে মনে একটু অবাক হলো, কিন্তু কাকু সাহস করে তাদের পাল্টা জিজ্ঞাসা করলেন, আমি আপনাদের কি এমন অসুবিধা করছি? তখন তারা বলল, তুমি যে রোজ রাতে এভাবে বাগান দিয়ে দোয়া কালাম পড়তে যাও, এতে আমাদের কাজে বাধা সৃষ্টি হয়। তোমাকে আমরা বহুদিন ধরার চেষ্টা করেছি, কিন্তু আমরা তোমাকে ধরতে পারিনি। মাঝে একদিন তুমি দোয়া পড়তে পড়তে যাওয়ার সময় তোমার দোয়ায় ভুল হয়ে যায়। তোমার ভুলের কারণে তোমাকে ধরার সুযোগ হয়ে যায় আমাদের। কাকু তাদের মতো এবার উচ্চ স্বরে জিজ্ঞাসা করলেন যে
আমার দোয়া পড়তে আপনাদের কি সমস্যা? তখন তারা জবাব দেয়, এই বাগানের ভেতরে রোজ রাতে আমাদের বাজার, মাহফিল, মেলা বসে। তোমার দোয়া পড়ার কারণে আমাদের এই সকল কাজে বাধা সৃষ্টি হয়, আর তুমি এসব কিছুর মাঝখান দিয়ে হেঁটে যাও, তখন বাধ্য হয়ে আমাদেরকে সরে যেতে হয়। কাকু এভাবে মসজিদের ভেতর থেকে তাদের সাথে সওয়াল জবাব করতে থাকলো। তাদেরকে এই কথা বলতে বলতে কাকুর একসময় ভয় লাগতে শুরু করলো, এবং এই সময় সে তাদেরকে ছেড়ে মসজিদের ভেতরের দিকে চলে গেলেন। সে আর সাহস করতে পারেনি। মসজিদের ভেতরে গিয়ে অজু করে তিনি আবারও দোয়া দরুদ পড়তে লাগলেন। এরপরে তিনি যখন ফিরে আসলেন কিছুক্ষণ পরে, তিনি দেখলেন যে মসজিদের আশেপাশে কোথাও কেউ নেই, চারিদিকে অন্ধকার আর শুনশান। তারপর কাকু মসজিদের দরজা আটকে দোয়া দরুদ পাঠ করতে লাগলেন একেবারে ফজর পর্যন্ত। এই ঘটনাটির পর থেকে কাকু আর কোনোদিন সেই বাগান দিয়ে যাতায়াত করেননি। উল্লেখ্য, এই কাকু এখন এক মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছেন। ঘটনাটি একেবারে সত্য। পড়ে শোনানোর অনুরোধ রইল, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন জাইমা রহমান মিথি। তিনি আমাদেরকে লিখেছেন খুলনার নাজিরহাট এলাকার থেকে। ধন্যবাদ জাইমা সহ আরো যারা যারা আজকের এই পর্বে ঘটনা পাঠিয়েছেন সবাইকে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভূত964@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ভূত নাইট কিংবা আমার ফেসবুক পেজ আর জে শাফিন, সেখানেও ঘটনা শেয়ার করতে পারছেন। SMS এর মাধ্যমে আপনার মতামত জানাবেন। SMS করতে মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে SFM, যেটা কিনা স্পাইস FM এর শর্ট ফর্ম। SFM স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার মতামত পরামর্শ লিখবেন, পাঠাবেন 26969 এই নম্বরে। যেমনটা দেখতে পাচ্ছি রাতুল রয়েছেন যুক্ত হয়ে গ্রিন রোড থেকে। খুব ভালো লাগছে 1 সপ্তাহ পরে আবারও এই ভয়ের ঘটনাগুলো শুনতে। তন্ময় রয়েছেন একা একা শুনছি সাউথ বনশ্রী থেকে। ভয় পাই কিন্তু ভালো লাগে। রয়েছেন মেহেদি সাভার থেকে, বলছেন আচ্ছা খুব উপভোগ করছি। আরও যুক্ত হয়ে আছেন শাওন, বলছেন ভালো লাগছে। রয়েছেন নিশি, বলছেন কেমন আছেন ভাইয়া? আমি আপনাদের দোয়াতে খুব ভালো আছে। নন্দিনী রয়েছেন ওয়ালিদ, বলছেন আমিও আমার বন্ধু আমরা একসাথে শুনছি, শুভকামনা আপনাদের দুইজনের জন্যই। দিশান রয়েছেন, ভাইয়া খুব ভালো লাগছে। নাফিজ ইয়াসিন রয়েছেন খিলক্ষেত থেকে, বলছেন লাভ ইউ টু ব্রো। যারা এই মুহূর্তে যুক্ত হলেন, আরও একটা এপিসোড, মানে আরও কিছু মানুষের সাথে ঘটে যাওয়া অলৌকিক অভিজ্ঞতার কথা জানা। তো সেই অভিজ্ঞতার কথাগুলো আপনি আমাকে জানাবেন ভূত964@gmail.com এই ঠিকানায় আপনি লিখে পাঠাবেন, অথবা চাইলে নিজের কণ্ঠে নিজের অভিজ্ঞতার কথা আপনি শেয়ার করতে পারছেন। সেটাও একই ঠিকানায় BHOOT964@gmail.com এই অ্যাড্রেসে পাঠাবেন। ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ে অনেকেই যুক্ত হয়ে আছেন, সেখান থেকে মতামত জানানোর পাশাপাশি অনুরোধ করব লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আরও বেশি বন্ধুদের কাছে আমরা পৌঁছে যাই এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া কিছু অতি প্রাকৃতিক ঘটনা বা অলৌকিক ঘটনা সেগুলো আমরা জানব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলে আছেন। ভাইয়া, অদৃশ্য এই জগতের সাথে আমাদের এই দৃশ্যমান পৃথিবীর ব্যবধান খুবই সূক্ষ্ম, যেন একটা পাতলা পর্দার আড়াল। অধিকাংশ মানুষ এই জগতের অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ, কিন্তু যারা আমার মতো এই জগতের রহস্য উন্মোচন নিয়ে কাজ করেন, তাদের কাছে প্রতিনিয়ত এমন সব ঘটনা আসে যা রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে আমি আপনাদেরকে শোনাবো এমন এক অভিজ্ঞতার কথা, যা আমার দীর্ঘদিনের অত্যাধিক সাধনার ক্যারিয়ারে অন্যতম ভীতিকর এবং শিহরণ জাগানো একটা অধ্যায়।
একটি 8 থেকে 9 বছরের শিশুর শরীরে যখন কোনো প্রাচীন শয়তানি শক্তির আস্তানা গেড়ে বসে, তখন সেই লড়াইটা কতটা ভয়াবহ ও শ্বাসরুদ্ধকর হতে পারে। হাবিবের এই ঘটনাটি তার এক জীবন্ত এবং ভয়ঙ্কর দলিল। সেদিন পরন্ত বিকেল, আমার চেম্বারে এসে হাজির হয়েছিল এক পাকিস্তানি পরিবার। তাদের সাথে ছিল 8 থেকে 9 বছরের ছোট্ট ছেলে হাবিব। বাইরে থেকে তাকে দেখতে খুব সাধারণ, নিষ্পাপ মনে হলেও আমার ষষ্ঠ ইন্দ্রিয়, যা বছরের পর বছর ধরে অশুভ শক্তির উপস্থিতি টের পেতে অভ্যস্ত, সেটা শুরু থেকেই আমাকে সতর্ক করে দিচ্ছিল। ছেলেটির চোখের দৃষ্টিতে কোনো শিশুর সরলতা ছিল না, ছিল গভীর এক অন্ধকার কুয়াশা। আমার রুমে তারা ঢুকেই সে যেভাবে মেঝেতে আসন গেড়ে বসল, তা কোনো 8 বছরের বাচ্চার বসার ভঙ্গি নয়। তার বসার ধরনে ছিল অদ্ভুত এক দম্ভ এবং চোখে ছিল এক ধরনের চ্যালেঞ্জ, ঠিক যেন কোনো অভিজ্ঞ যোদ্ধা তার শত্রুর সামনে বুক টান করে দাঁড়িয়ে আছে। ছেলেটির বাবা মা আমার দিকে এমন অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিলেন যে আমি বুঝতে পারছিলাম তারা বাড়িতে কি অবর্ণনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তার মায়ের হাত দুটো তখনও থরথর করে কাঁপছিল, যেন তিনি নিজেকে ধরে রাখার চেষ্টায় ব্যর্থ হচ্ছেন। আমি খুব শান্তভাবে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, বাবা, এত ভয়ঙ্কর ভঙ্গিতে তুমি কেন বসে আছো? একটু শান্ত হয়ে সোজা হয়ে বসো তো। আমার কথার বিপরীতে হাবিব যা উত্তর দিল তা ছিল প্রচণ্ড অভদ্র এবং শীতল। উর্দুভাষী এই ছেলেটি তাচ্ছিল্যের হাসি হেসে আমার দিকে তাকিয়ে বলল, নিজের কাজ করো, আমাদের দেখাস কত শক্তি আছে তোর। এমন শোনার পরে আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বুঝতে পারলাম এই বিষয়টি যতটা সহজ ভেবেছিলাম তার চেয়েও অনেক গভীর। আমি চোখ বন্ধ করলাম এবং অত্যন্ত গভীর মনোযোগের সাথে শক্তিশালী সব দুয়া কালাম পাঠ শুরু করলাম। পুরো ঘরটা যেন হঠাৎ করে কয়েক ডিগ্রি শীতল হয়ে বাতাসে এক ধরনের ভারী গন্ধ অনুভূত হচ্ছিল। কিছুক্ষণ দোয়া কালাম পড়ার পরই আমার আত্মদের শক্তির আহ্বানে আমারই আনুগত 4 জন জিন আমার সামনে হাজির হলো। আমি যখন চোখ খুললাম, দেখলাম পুরো ঘরের আবহাওয়া বদলে গেছে। ছেলেটির মুখের সেই অহংকারের জায়গা দখল করে নিয়েছে মৃত্যু ভয়। সে দেখতে পাচ্ছিল আমার জিনদের উপস্থিতি। পর মুহূর্তেই তার সেই গর্বিত ভঙ্গিমা ভেঙে পড়ল। সে অসহায়ের মতো মেঝেতে হাঁটু গেড়ে বসল, যেন আমি কোনো বড় সুলতান আর সে আমারও এক অনুগত খাদেম। আমি বজ্র কণ্ঠে জিজ্ঞাসা করলাম, বল তুই কে, আর কার নির্দেশে এই নিষ্পাপ বাচ্চার উপর ভর করেছিস? তখন শয়তানটি কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, আমি অনেক ছোটবেলা থেকেই ওর সাথে আছি। যে হাসপাতালে ওর জন্ম হয়েছিল সেখানেই ওকে আমার খুব পছন্দ হয়েছিল। আমি ওকে দেখে তখনই ঠিক করেছিলাম যে ওকেই আমার আস্থানা বানাবো। সেই থেকে আমি ওর সাথেই আছি। তখন আমি জিজ্ঞেস করলাম, তোর উদ্দেশ্য কি? কেন এই ছেলেকে এভাবে যন্ত্রণা দিচ্ছিস? সে উত্তর দিল, আমি চেয়েছিলাম এই শিশুর মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওর শরীরের ভেতর থেকে ওর জীবন নিয়ন্ত্রণ করব। ওর প্রতিটি শ্বাস প্রশ্বাস থাকবে আমার নিয়ন্ত্রণে।
কিন্তু আজ আপনারা যা বলবেন আমাকে তাই করতে হবে। তখন আমি তাকে কঠোরভাবে আদেশ দিলাম, এখনই তুই এই শিশুর শরীর ত্যাগ করে চলে যা, আর এই শিশুর শরীরে তোর দীর্ঘদিনের অবস্থানের কারণে যেসব জটিল রোগ বাসা বেঁধেছে সব দূর করে দিয়ে তবে এখান থেকে যাবি, বের হ। এই কথাটা শোনা মাত্রই ছেলেটির শরীর বিকৃত হয়ে উঠল। হাবিবের শরীর যেন ধনুকের মতো বেগে যেতে লাগলো। মুখ দিয়ে সাদা লালা ঝরছিল, চোখগুলো ফ্যাকাশে হয়ে ওপরের দিকে উল্টে গেল। নিজের ছেলের এই ভয়াবহ অবস্থা দেখে তার বাবা মা চিৎকার করে তার দিকে ছুটে আসতে চাইলেন, কিন্তু আমি ইশারায় তাদের কঠোরভাবে বাধা দিলাম। আমার ধ্যানের একাগ্রতা ছিল তখন তুগ্নে। প্রায় আধা ঘন্টা ধরে চলল এই বিভীষিকাময় লড়াই। একটা নিষ্পাপ শিশুর শরীর থেকে অশুভ শক্তির বিদায়ের লড়াই। পুরো ঘর যেন কাঁপছিল, আসবাবপত্রগুলো যেন প্রকম্পিত হচ্ছিল। অবশেষে হাবিব শান্ত হয়ে মেঝেতে এলিয়ে পড়ল। তার শরীর থেকে সেই অশুভ উপস্থিতি চলে যাওয়ার পর তার কণ্ঠস্বর অত্যন্ত দুর্বল শোনালো। সে ফিসফিস করে বলল, যেমনটা আপনি আদেশ করেছিলেন আমি সব করেছি, শরীর থেকে সমস্ত রোগ সরিয়ে নিয়েছি, এখন বলুন আমার কি আদেশ। তখন আমি দরজার দিকে আঙ্গুল দেখিয়ে বললাম, যাও এখনই এই শরীর ত্যাগ করো, আর মনে রেখো তুমি যদি কোনো দিন এই বাচ্চার ধারে কাছে আসার চেষ্টা করো তবে আমার জেনেরা তোমাকে টুকরো টুকরো করে ফেলবে, তুমি আর জীবিত ফিরতে পারবে না। যাওয়ার আগে আমাকে একটা চিহ্ন দিয়ে যাও, বেরোনোর সময় ওই দরজায় টোকা দিয়ে যাও। ঘর জুড়ে নেমে এলো এক শ্মশানের নিস্তবতা। সেখানে উপস্থিত মানুষগুলো নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার মতো উপক্রম হয়েছিল। প্রায় 30 সেকেন্ড পর করাচ করে শব্দ হলো দরজায়, টোকা পড়ল, ঘর ভর্তি মানুষ পাথরের মতো জমে গেল। আমি শুধু তৃপ্তির হাসি হাসলাম, শয়তান চলে গেছে, হাবিব আজ থেকে মুক্ত। তার বাবা মা দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন, কিন্তু আমি জানতাম সে কিছুক্ষণ আগের সে হাবিব নয়, সে এখন সত্যি একজন সাধারণ শিশু। ভাইয়া, এই জগতের সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞানের সীমাবদ্ধতায় ধরা পড়ে না। অনেক সময় আমাদের চোখের সামনে এমন কিছু ঘটে যা যুক্তি দিয়ে মেলাতে গেলে খেই হারিয়ে ফেলতে হয়। হাবিব এই সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু সেই দিনের সেই শব্দ, দরজায় পড়ে যাওয়ার সেই টোকা আজও আমার মস্তিষ্কের গভীরে খোদাই হয়ে আছে। এই অভিজ্ঞতা আমাকে বারবার মনে করিয়ে দেয় যে অন্ধকারের শক্তি যেমন সত্য, তাদের চেয়ে অসীম ক্ষমতাবান আলোর শক্তিও সর্বদা আমাদের চারপাশে বিদ্যমান। আমাদের শুধু প্রয়োজন সঠিক বিশ্বাস, ধৈর্য এবং অটল মনোবল। অন্ধকারের পথ কতই না বন্ধুর, কিন্তু সত্যের জয় সর্বদাই নিশ্চিত। ঘটনাটি ঘটে শামসের সাথে 2005 সালে, এবং শামস তখন স্টুডেন্ট এবং তিনি বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন। তিনি তার বন্ধুদের সাথে অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করতেন, বাইরে যেতেন, ঘুরতেন এবং অনেক কিছু করতেন। যাই হোক, তার মূল শখের একটা ব্যাপার ছিল হচ্ছে ক্লাইম্বিং। তিনি এই মাউন্টেন ক্লাইম্বিং খুব পছন্দ করতেন। সেটা তিনি ছোটোখাটোভাবে ট্রেনিং নিয়েছিলেন এবং তিনি এটা করতে খুব আগ্রহী ছিলেন। তো কলোরাডোতে তখন খুব বড় কিছু এরকম পাহাড় ছিল যেগুলোতে ক্লাইম্ব করা যেত, এবং শামসের খুব শখ ছিল যে সে এরকম একটা পিক আছে, যাই হোক সেটাতে যে সে ক্লাইম্ব করবে, এটা তার সবসময় একটা শখ যে সেটা সে জয় করবে, এটা তার শখ ছিল তার বন্ধুদের সাথে গিয়ে। তো এটাকে মাথায় রেখেই সে ছোটোখাটো ক্লাইম্বিংয়ে অভ্যস্ত হওয়া শুরু করছিল। তো যাই হোক, তখন উইন্টার আসি করতেছে, উইন্টার পুরো আসে নাই এরকম সময়।
এক নাগাড়ে বেশ বেশ স্ট্রংলি পড়াশোনা করে শামস একটু প্রেশার ফিল করতেছিল। তো যাই হোক, সে ডিসাইড করে যে সে সেমিস্টার ড্রপ দিবে। এটা চিন্তা করে সে ওইবার আর নতুন কোনো কোর্স বা ক্লাস নেয় না আর কি। তো বেশ একটু ফ্রি টাইম কাটাতে চায় সে। তো এই সময়টাই সে চিন্তা করে যে আমি একটু যদি পাহাড়ে যেতে পারি, একটু ক্লাইম্বিং করি, মন টন একটু ভালো হবে। তো সে তার বন্ধু বিলি আর এডি দুজনের সাথে কথা বলে যে একটু পাহাড়ে যাবি নাকি। তো বিলি এডি ওরা আবার তখন পড়াশোনা করতেছে না, ওরা তখন কাজ করে। তো দুজনেই বললো যে ওকে যাও, তো যাই, কোনো ব্যাপার না, চলো যাই। তো তারা মোটামুটি ডিসাইড করে যে তারা ক্লাইম্বিং করতে যাবে। তো মোটামুটি যেখানে তারা ক্লাইম্ব করতে যাবে এক্স্যাক্ট লোকেশন বলে নেই শামস। তো ওই পাহাড়গুলো বেশ উঁচু, অনেক উঁচু, কারণ সে চাচ্ছিল যে সে যেখানে ক্লাইম্বিং শেখার পর মোটামুটি প্রথম দিকে করছে তার থেকে একটু উঁচু জায়গাগুলো সে ক্লাইম্ব করতে, তাহলে তার অভ্যস্ততা বাড়বে। কারণ তার অ্যাকচুয়ালি তার ইচ্ছা হচ্ছে যে সে গিয়ে কলোরাডোর সবচেয়ে টপ যে পিকটা সেটা সে ক্লাইম্ব করবে পরবর্তীতে। আর সেইটা করতে চায় হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রিম ওয়েদারে, মানে উইন্টারে। তো উইন্টারে করতে গেলে কিন্তু ওয়েদার চরম এক্সট্রিম থাকে ওইখানে, আর এইটার জন্য তাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট। তো সেটা অ্যাকচুয়ালি দিস দ্য বেস্ট টাইম। সে মনে করে যে এখন যেহেতু উইন্টার কেবল আসি করতেছে, আর আমি যেটা ডিসাইড করছি যে জায়গায় আমি যে করবো ক্লাইম্বিং প্র্যাকটিস, এইটা হচ্ছে বেস্ট প্রিপারেশন ফর মি। তো সেই জন্যই কিন্তু প্ল্যানটা করছে, এই সময়টা করবে কাজটা। তো বিলি এডি দুজনের কাছেই যখন এসে বলছিল, তারা কিন্তু বলছিল তখন যে তাদের কাছে ওরকম টাকা নাই, এখন টাকার শর্টেজ আছে। তো বলে যে আমি কভার করবো, অসুবিধা নেই, আর আমি এমনি সেমিস্টার ড্রপ দিছি, এখন আমি এক্সট্রা টাকা যা আছে আমি বেয়ার করবো, কোনো অসুবিধা নেই, সো লেটস গো। তো ওরকম প্ল্যান করে যোগাযোগ করে ওরা ওইখানে, এবং ওইখানকার যে এজেন্সি তাদেরকে ওখানে গাইড প্রোভাইড করবে ইত্যাদি ইত্যাদি, ওদের সাথে যোগাযোগ করে ওরা রওনা দেয় আর কি। তো এডিট ট্রাক ছিল, ট্রাকে করে সব প্যাক করে রওনা দেয়। তো ওই এজেন্সি তাদেরকে বলছিল যে তোমাদের থাকার জায়গা অমুক জায়গা হবে, যেখানে তোমরা কটেজ আছে আমাদের, ওই কটেজে থাকবা, এবং ওইগুলাই কিন্তু আগের থেকে ওরা রেন্ট সব হিসাব করে নিছে আর কি। তো বলছে যে ওখানে থাকবা, এবং ওখান থেকে এরকম আমরা রওনা দিব, এতটা সময় আমাদের গাইড আসবে, তারপর ইত্যাদি ইত্যাদি। এবং ওরা ওইটা চুজ করছে, একটু ভাড়া বেশি নিছে শামসের কাছে, যেটা যেহেতু মানে কটেজটা কাছে, তাদের যেই পাহাড়ের যেখানে যেতে হয় এটাতে কাছে। আর শামসের কাছে ওই কটেজটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে কটেজটার যে ছবি সে দেখছে ওদের ক্যাটালগে, সেটা অন্যরকম, মানে খুব সুন্দর, মানে একদম কাঠের একটা কটেজ, এবং পাথর দিয়ে বানানো, এখানে মানে ফায়ার প্লেসের চিমনি উঠে গেছে উপরে, দুই পাশে ঢালু ছাদ, এবং যে কটেজের আশেপাশের জায়গাটা পুরোপুরি একটা খোলা জায়গা, এবং বেশ খানিকটা দূর থেকে বড় বড় গাছগুলা উঠছে, এবং দূরে মাউন্টেনের এগুলো দেখা যাচ্ছে। তো সে চিন্তা করছে যে আমরা একদিন আগে চলে যাই, একদিন ওখানে থাকবো, ওখানে থেকে আড্ডা টাড্ডা দিয়ে তারপর দিন রওনা দিলাম ক্লাইম্বিংয়ের জন্য। এবং ক্লাইম্বিংয়ের সময় তো শুধু ওই টেন্ট ছাড়া আসলে ওরকম কিছু নাই, টেন্টে থাকতে হবে। তো এই কটেজটাতে মানে একটা দিন থাকি, বেশ জোস হবে। তো যাই হোক, ওইটা দিয়েই চুজ করছে কটেজটা শামসরা। তো তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তাদের যে মূল শহর থেকে বের হয়ে হাইওয়ে ধরে চলতে চলতে এক সময় এই পাহাড়ি এলাকার মধ্যে ঢুকছে। এই জায়গাগুলা একটু অন্যরকম, পাহাড়ে এখানে ঢুকেছে, উঁচু উঁচু গাছ রাস্তার দুই পাশে, এবং বেশ দূরে দেখা যাচ্ছে ঢালু জায়গা, এবং তারপর পাহাড় দূরে, এবং অনেক দূরে মাউন্টেন লাইন দেখা যাচ্ছে এরকম। তো চলতে চলতে এক সময় তারা চলে আসলো এই জায়গাটা একটু কান্ট্রি সাইড, যেখান দিয়ে তাদের যেতে হবে কটেজের মূল রাস্তাটা। তো ওরা ওই রাস্তার মধ্যে উঠে গেল এবং চলতেছে বেশ অন্যরকম। এবার একটু মানে উঠে চলতে, মানে গাড়িটা উপর দিকে উঠতেছে, বোঝা যাচ্ছে যে রাস্তা পাহাড় একদম ঘুরে ঘুরে উঠতেছে, এবং চারিপাশে এই যে শীত যেহেতু চলে আসছে, বেশ ঠান্ডা বেড়ে গেছে, এবং ঘন কুয়াশা নিচের দিকে দেখা যাচ্ছে, বেশ কভার করে রাখছে। তো এরকম করে ঘুরতে ঘুরতে এক সময় তারা চলে আসলো বেশ গাছগাছালি ঘেরা একটা জায়গা। সেখান থেকে বের হয়ে জাস্ট এরকম একটা প্যাচ পাহাড়ের মধ্যে, রাস্তাটার মধ্যে এরকম প্যাচ দিয়ে উঠলো, উঠে দেখলো যে একটা মানে এরকম ফাঁকা জায়গা, বেশ খোলা জায়গা ওই জায়গাটা। এবং এই খোলা জায়গাটার মধ্যে মাঝখানে মনে হলো যে এই কটেজটা রাখা, কটেজের পাশেই একটা গাছ, বড় গাছ, এবং গাছে একটাও পাতা নেই, শুকনো একটা গাছ, ডালপালা মেলে আছে এরকম, এবং মানে গাছের মধ্যে কোনো পাতাই নেই, শুকনো একটা গাছ, আর ঠান্ডায় পড়ে গেছে। এবং দূরে দেখতেছে যে তার কয়েকদিন আগে মনে হয় হালকা স্নোফল হয়েছিল, কিছু কিছু জায়গায় এখনো স্নো মানে আছে, হালকা হালকা লেগে আছে, কিছু কিছু জায়গায় গলে পানির মতো হয়ে গেছে। এবং তার থেকে দূরে উঁচু উঁচু গাছগুলো আছে, গাছের ওই পাশে দূরে পাহাড়েরই দেখা যাচ্ছে, এবং ওই পাহাড়ি তারা ক্লাইম্ব করবে।
তো বেশ লাগলো শামসের কাছেও, বিলি, এডি, ওদের কাছে সবার কাছে জোস লাগলো, এবং তারা তাদের ট্রাক এনে পার্ক করলো ওইখানে। তো ওদের কাছে কিন্তু বলা আছে যে অমুক জায়গায় যে উঠবা, ওখানে জিনিসটা এরকম যে কেউ নাই, ওদের এজেন্ট যে কেউ থাকবে ওখানে তা না, সব কিছু দেওয়া আছে এই সেই। তো ওরা কালেক্ট করে নিয়ে গেছে এখান থেকে যাওয়ার সময়, তো ওই কটেজের চাবি নিয়ে গেছে। তো সুন্দর যে ওখানে কটেজ খুলে ঢুকলো, বেশ সুন্দর ছিমছাম গোছানো, কটেজের ভেতরে সব কিছু গোছানো, এবং তাদের জিনিস হচ্ছে তারা যখন এখান থেকে যাবে তখনও তাদের কিন্তু ঠিক এইভাবেই গোছায় রেখে যেতে হবে কটেজটা, মানে এটা কিন্তু জাস্ট লাইক ডাম্পিং করে গেলে হবে না এখানে। তো যাই হোক, ওরকমভাবেই ঢুকছে তারা। তো ঢুকে দেখতেছে যে কটেজের মধ্যে বেশ জোস এনভায়রনমেন্ট, ভিতরে হিটিং টিটিং অন করে দিল তারা, দিয়ে ভেতরে তাদের মতো হাঁটতেছে, এইটা ওইটা দেখতেছে। তো খুব সুন্দর লাগতেছে। তো দোতলা উঠে গেল, তারা তিনজন বলছে কে কুই থাকবি। তো বিলি এমনি পছন্দ করতো যে নিচে থাকতে, সে বলতেছে যে আমি নিচতলায় থাকবো এই লিভিং রুমের মধ্যে, আর এই ফায়ার প্লেস আছে, ফায়ার প্লেসে কাঠ টাট দিব, আগুন জ্বালবো, এখানে আমি থাকবো, আর তোরা আড্ডা দিবি আমার সাথে, তারপর তোরা তোদের মতো বেডরুমে চলে যাস। তো 2 তলায় গেল, 2 তলায় যে শামস দেখতেছে যে এই পাশে একটা বেডরুম আছে, এই পাশে একটা বেডরুম আছে, মানে 3টা বেডরুম 2 তলায়। তো শামস ডান দিকের যে বেডরুমটা ওটাতে ঢুকে দেখলো যে ওইটার এক পাশে দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে ওখানে পাহাড়, মাউন্টেন লাইনগুলো দেখা যাচ্ছে, উঁচু যেটা ক্লাইম্ব করবে সেই পাহাড় দেখা যাচ্ছে, আর তার নিচে গাছ, খুব সুন্দর পরিবেশ। আর ওই সেম রুমের এই পাশে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এই পাশে যেটা পাতা ছাড়া মরা গাছটা, ওই গাছটা দেখা যাচ্ছে ওইখানে, মানে ডালপালা এরকম হয়ে আছে। তো শামসের কাছে এগুলো বেশ ভালো লাগতো। শামস বললো যে আমি এই রুমটা নিবই, আই এম গোনা টেক দিস রুম। আর বিলি তো ওই নিচে থাকতে পছন্দ করে, সে ওখানে থাকবে। এডি তখন বললো যে আচ্ছা তাহলে আমি ওই পাশের কর্নারের রুমটা নেই। তো ওই কর্নারের রুম থেকে এই গাছটাকে সামান্য দেখা যায় আর পাহাড় দেখা যায়। যাই হোক, তারা রুম ডিস্ট্রিবিউট, মাঝখানের রুমটা কিন্তু খালি রয়ে গেল তাদের, ওইটার মধ্যে কেউ নাই, আর নিচে কিন্তু বিলি থাকতেছে রাত্রেবেলা। যাই হোক, তাদের মতো সব গোছায় নিয়ে তারা ওখানে বসে নিচে আড্ডা দিতেছে। এর মধ্যে বেলা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বিকাল হয়েছে, বিকাল হয়ে, এবং ওই ফোনে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা এখানে এসে পড়ছি, তাদের যে কোম্পানি তাদেরকে বলছে যে আমরা এখানে চলে আসছি, তোমরা এই যে আগামীকাল এতটার সময় তোমাদের লোক আসার কথা, সেই মানে জাস্ট কনফার্ম করে দিছে। দিয়ে তারা ওখানে জাস্ট আড্ডা দিতেছে নিচে। তো বসে বসে আড্ডা দিতেই ততক্ষণে কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে। তারা দেখতেছে যে পাহাড়ি বিকালটা অন্যরকম। একে তো কাইন্ড অফ গ্লুমি ওয়েদার, মানে উইন্টারের, তারপরে দেখা গেছে যে তখন আলো কমে যাচ্ছে, মানে একেবারে অন্যরকম একটা পরিবেশ। পাহাড়ের ওই পাশের জায়গাটা মনে হচ্ছে হঠাৎ করে পাহাড়ের উপরের দিকটা কেমন যে লালচে হয়ে গেল। তো তখন বলতেছে শামস দেখ কি অবস্থা। তো তিনজনই দেখলো, মনে হলো যে পাহাড়ের উপরের ওই জায়গাটা কাইন্ড অফ স্নো ক্যাপ আছে। তো ওই জায়গায় যখন আলো পড়ছে মনে হচ্ছে যে ওই জায়গাটা মানে একদম ঝকমক করে উঠছে লাল রংটায় সাদার উপরে, অন্যরকম সৌন্দর্য একটা। যাই হোক, এটা তারা অনেকক্ষণ এনজয় করলো, মানে অনেকক্ষণ বলতে বেশ খানিকক্ষণ। তারপরে কিন্তু আস্তে করে সেট করে সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার সাথে সাথে জায়গাটাকে রিয়েলি স্পুকি মনে হওয়া শুরু হইলো, বিকজ মনে হলো যে এই জায়গাটা মনে হয় ভুতুড়ে একটা জায়গা। কারণ মানে অন্যরকম একটা ভয়ঙ্কর লাগতেছে চারিপাশটা, মানে মনে হচ্ছে যে ওই যেসব জায়গায় হালকা স্নো জমেছিল সেগুলা গলে গেছে, যেসব জায়গায় কালো কালো পাথর বের হয়ে গেছে, দেখতে কেমন যেন মনে হচ্ছে মুখ বদনান করে আছে এই যে মানে এই আকাশের ধূসর আলোতে। মানে ধূসর আলো কারণ কি, মানে জায়গাটার পরিবেশ ল্যান্ডস্কেপটা এরকম যে এই রাতের আলোটাও ধূসর আলো হয়ে গেছে, আর ওই গাছের উপরের জায়গাগুলোকে আরো অন্যরকম লাগতেছে। তো ওরা ওখান থেকে সুইচ ট্যাপ দিয়ে বাসার পাশের যে বাতিগুলো জ্বালাই দিছে। তো দুই পাশে 2টা লাইট আছে, সামনে শেডের নিচে একটা আর ওইখানে একটা। 2টা লাইটে মানে খুব বেশি আলো তৈরি করতে পারতেছে না। তো এরকম সময় তারা খেয়াল করলো যে আকাশে চাঁদ ভিজিবল হয়েছে, মানে চাঁদটা খুব আবছা ছিল, এটা মানে আস্তে আস্তে উজ্জ্বলতা বাড়তেছে। তো বেশ মোটামুটি বেশ বড় হয়েছে চাঁদ, এবং চাঁদের আলো চারিদিকে বেশ ছড়ায় পড়ছে। তো তাদের কাছে বেশ লাগলো চাঁদের আলো দেখে, মনে হলো যে অসাধারণ একটা পরিবেশ। তো খিদাও লাগছে, খেতে হবে। তো তাদের সাথে তো সব এই ক্যাম্পিং ফুডস, ক্যাম্পে করার মতো আর কি, ক্যাম্পিংয়ের জন্য তারা খাবার নিয়ে আসছে। তো চিন্তা করলো যে কিচেনে আর বদার না করে আমরা এগুলা নিয়ে গ্রিল করি, এবং গ্রিলের অভ্যাস আজকের থেকে শুরু হোক, কেননা পাহাড়েও তাদের এটাই করতে হবে। তো যে তাদের ট্রাক থেকে তাদের ওই যে গ্রিল ম্যাটেরিয়াল যা যা আছে সেগুলো সব নামাইলো, এনে সেটা স্ট্যান্ড সেট করলো কোথায়, ওই যে গাছ আছে যে মরা গাছটা ওটার কাছে।
ওখানে সেট করলো তারা। মানে এটা তাদের কাছে মনে হলো একটা আর্টিস্টিক ব্যাপার, ওইখানে বসে গ্রিল করবে তারা। তো সব কিছু সেট আপ করে চারকোল টারকোল দিয়ে এটা লাইট করলো, জ্বললো, তাদের যে খাবার বের করলো, চিন্তা করলো যে চিকেন গ্রিল করবে, স্টেক গ্রিল করবে এগুলা। তো এনে সব কিছু ওখানে গোছাচ্ছে 3 ফ্রেন্ড মিলে। তো ম্যারিনেট করতেছে একজন এগুলা গোছাইছে একজন, মানে 3 জন মিলে মানে করতেছে আর কি সব কিছু। তো বসে বসে ওখানে গল্প করতেছে আর তারা গ্রিল করতেছে ঠিক আছে ওইখানে। তো শামস অনেকক্ষণ মানে একটু অন্য মনস্ক হয়েছিল, সে খাবারের দিকে মনোযোগ দিতেছে, আবার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে তার, ওগুলো চিন্তা করতেছে। হঠাৎ করে সে যেখানে বসেছিল তার কাছে মনে হলো যে তার পাশের যে ঝোপটা বেশ নড়ে উঠছে, মানে কেমন জানি মনে হলো যে এরকম মানে বেশ নড়ে উঠছে, পিছনে কিছু আছে। তো শামস চিন্তা করলো এনে কি, সে একটু মানে সরে এবারে তাকাইছে এরকম যে এনে কি ওখানে চিন্তা করতেছে। হঠাৎ করে সে খেয়াল করলো যে ঝোপের ভেতর থেকে মনে হলো যে একজোড়া চোখ তাকায় আছে তার দিকে, জল জল করতেছে চোখগুলা, মানে অনেকটা মানে সাপতের চোখ যেরকম। তো শামস চিন্তা করলো বাপরে বাপ, এখানে আবার নেকড়ে আছে নাকি। তো সে শর্ট করে একটা পাথর নিয়ে ছুঁড়ে মারলো ফার্স্টে, ভয় দেখানোর জন্য কাছাকাছি, যদি ওরকম কিছু থাকে যাতে সরে যায়, এটা চিন্তা করলো। বাট ওদের যদি আবার প্যাক থাকে তাহলে অনেক সমস্যা, সে জানে এগুলো সবই জানে যে প্যাক থাকলেও সমস্যা, কিন্তু তারা তো 3টা ফ্রেন্ড, তাদের আগুন টাগুন আছে সামনে, এই জন্য তার এই সাহসটা, সে পাথর নিয়ে ছুঁড়ে মারলো। তো পাথরটা কাছে যখন ঠাস করে পড়ছে ওইটা মনে হচ্ছে যে সরে গেল ভিতর দিকে ওই ঝোপের মধ্যে। তো শামস তখন বিলিয়া রেডিরে বললো, ম্যান এখানে কিছু একটা আছে, কায়োটিও হইতে পারে, কায়োটি এক ধরনের প্রাণী, বুঝছে, কায়োটিও হইতে পারে, আবার কিন্তু চোখ দেখে আমার কাছে কেন জানি উলফের চোখের মতো লাগছে। তো ওরা বলে যে আর এখানে হঠাৎ করে এরা তো এই জায়গাটা সেট আপ করে রাখছে, উলফ আসবে কেমনে, আসতেই পারে, একটা প্যাকের এদিক দিয়ে আসতে কি লাগে, আসতেই পারে কাছাকাছি, বি কেয়ারফুল ম্যান, আর একসাথে থাইকেও একা হাঁটা চলা করো না এরকমই। তো এগুলো বলে তারা ওখানে গেছে এবং তাদের যখন খাবার দাবার রেডি হলো তারা ওইখানে বসেই খাওয়া দাওয়া করলো। তো সবাই মোটা জ্যাকেট ট্যাকেট পরা, গায়ে ঠান্ডা যদিও আছে এবং এই গ্রিলের যতটুকু হিট এতটুকু আসতেছে। তো ওখানে বসেই ওরা ওই যে ডিসপোজেবল প্লেট ছিল ওটাতে খাইলো টাইলো, খেয়ে টেয়ে সব কিছু একটা এরকম ব্যাগের মধ্যে, গার্বেজ ব্যাগের মধ্যে ঢুকায় ওইটা বেঁধে কোনায় রাখার জায়গাটা একটা এরকম জায়গা আছে, ওই জায়গায় রাখলো। তো রেখে ওই তাদের গ্রিলটা মোটামুটি পরিষ্কার করলো, এখান থেকে যতটুকু করা যায় পরিষ্কার করে, মানে নিজেরা সব গোছায় ফেলতেছে। তো শামসের দায়িত্ব পড়ছে যে এখানে সে মোটামুটি এটাকে ডোলে উঠায়, তো ঠান্ডা করছে আগে, ঠান্ডা করে এটা ডোলে উঠায় এখান থেকে নিয়ে আসবে। আর বিলি আর এডি কিন্তু ওই পাশে যায় তাদের ট্রাকে অনেক জিনিসপত্র গোছাচ্ছে, এডি গোছাইতেছে আর বিলি হেঁটে বাসার দিকে চলে গেছে, বাসার ভিতরে ঢুকে গেছে। এডি ট্রাকের মধ্যেই গোছাচ্ছে আর শামস এটা করতেছে, এগুলো পরিষ্কার করে গোছাইতেছে। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার পাশে কেউ আছে, মানে সে ফিল করলো যে তার পাশে কেউ আছে। তো শামস কেঁপে উঠে হঠাৎ তাকাইছে, কি রে কে, মানে সে তো দেখছে যে মানে ওদিকে এডি আর ওদিকে বিলি তো ঢুকে গেছে ঘরের দিকে, এদিকে মানে কে, কেঁপে উঠে তাকাইছে, মানে মনে হচ্ছে আননোন কোন এক্সিস্টেন্স। তো তাকায় দেখতেছে কেউ নাই, কিন্তু সে ফিল করতেছে যে তার পাশে কেউ আছে এরকম, মানে যেদিকে সে তাকায় আছে তার কাছে কেন যেন মনে হচ্ছে একটা এনার্জি, মানে একটা মানুষ যদি পাশে দাঁড়ায় থাকে যেরকম ফিল হয় সেরকম। এবং এখন কিন্তু এই গ্রিল ট্রিলের কোনো আলো নাই, আর শুধু ওই যে বাসার বাইরে যে একটা আলো জ্বালানো লাইট, সেটার হালকা আলো এখান পর্যন্ত আসতেছে আর চাঁদের আলো। তো সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে, তার মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। তো বেশ ভয় পেয়েছে শামস, বেশ ভয় পেয়েছে। সে তাড়াতাড়ি তার ওই গ্রিলের অংশগুলোকে টেনে নিয়ে সে হেঁটে আসতেছে। তো যখন সে হাঁটা দিচ্ছে ট্রাকের দিকে, সে দেখছে যে ততক্ষণে, এর একটু আগে কিন্তু সে দেখছে এডি ট্রাকে কাজ করতেছিল, এখন দেখছে এডিও কিন্তু ওখান থেকে চলে গেছে, ট্রাকের ওখান থেকে হেঁটে চলে গেছে ঘরে। তো সে হেঁটে যখন যাচ্ছে ট্রাকের দিকে, তার কাছে মনে হলো যে তার পেছনে শব্দ পেল কেউ আসতেছে। তো সে ফট করে পেছন ফিরে তাকাইছে শামস, দেখে যে না, কেউ নাই, মানে পুরা ফাঁকা, খাকা করতেছে। আর এডি বিলি দুজনে কিন্তু ওই ঘরে ঢুকে গেছে। তো তার কাছে অস্বস্তি লাগা শুরু করলো, সে মনে মনে চিন্তা করলো যে দুইটারে আমি পাইছি, কারণ ওদেরকে বলছি যে এখানে আমি মনে হয় চোখ দেখছি, উলফ হইতে পারে, আমার একা ফালা রেখে গেল। তো শামসের মনে একটু ভয় লাগতেছে যে আবার সে ওখানে পাথর ছুঁড়ে মারছে, এখানে কি আসলেই কি মানে নেকড়ের কোনো প্যাক ট্যাক আছে নাকি। আর পাহাড়ে গেলে এগুলো একটু তাদের কেয়ারফুল থাকতে হয়, কিন্তু তাদের যে এজেন্সি তাদের এখানে আছে তারা কিন্তু মোটামুটি নিশ্চিত করছে যে আশেপাশে এরকম উলফের ব্যাপার স্যাপার নাই বা কোনো বন্যপ্রাণী এরকম এখন নাই। বাট পাহাড়ে ওঠার পরে অনেক রকম রিস্কি থাকে, সেগুলো তাদের সাইন করেই উঠতে হয় যে এখানে যত রকমের এই ডেঞ্জার যে ব্যাপারগুলো এগুলো আমরা মেনে নিয়ে উঠতেছি।
তো যাই হোক, সে মানে একটু ভয় পাইছে এবং ওদের দুইজনে বকা দিবে এরকম চিন্তা করতেছে। সে ট্রাকের একদম কাছে চলে আসছে। তো এসে সে ট্রাকের পেছনে যে তিরপল লাগানো ছিল, তিরপলের একটা অংশ সে খুললো। এই পাশে সাধারণত এই ধরনের জিনিসগুলো সব রাখা হয়। তো এগুলো খুলতেছে আর সে মানে একটু চেততেছে এডির উপরে, যে এডি যেহেতু এখানে ছিল তো খোলা রেখে যেতে পারতো, এটা আর মানে এরকম রেখে যাওয়ার মানে কি। তো খুলতে খুলতে জিনিসগুলো খুলে ফেললো তিরপলটা এই পাশে, এবং সেই জিনিসগুলো রাখতেছে। তো সে মূল যে অংশটা ঢুকায় রাখছে, স্ট্যান্ডটা ঢুকাবে, এই সময় তার কাছে মনে হলো যে তাদের ট্রাকের সামনে মানে ওই যে মানে তার যে হুডের ওই পাশে মনে হলো কাউকে দাঁড়ানো দেখলো সে, লম্বা টাইপের কাউরে। তার কাছে 1 সেকেন্ডের জন্য মনে হয়েছে। তো সে ফট করে আবার তাকাইলো, তাকায় দেখতেছে নাই। কিন্তু তারপরে সে ঠিক জাস্ট কতগুলো পাথর গড়ায় যাওয়ার মতো শব্দ পাইলো নিচে। মনে হলো খড়খড় করে কিছু নুড়ি পাথর ওখান থেকে গড়ায় গেছে, মানে একদম নিস্তব্ধ এই শব্দগুলো বেশি পাওয়া যায়। তো সে তাড়াতাড়ি ওই তার যে স্ট্যান্ডটা ওইটাও তাড়াতাড়ি ঢুকায় রাখলো। ঢুকায় এসে এখন যে সে ফেরত যাবে এটা বেঁধে, তার কাছে ভয় লাগতেছে। সে হাত দিয়ে নেড়ে চেড়ে তার ওখানে বেসবল ব্যাট রাখতো ট্রাকের মধ্যে, বেসবল ব্যাটটাকে টেনে বের করলো। বের করে এনে সে ওই তিরপলটা ভালো মতো বেঁধে দিল। বেঁধে দিয়ে এইবার সে ঘুরে দাঁড়াইছে, মানে ট্রাকটাকে পেছনে ঘুরে দাঁড়াইছে। তার কাছে কেন জানি ভয় লাগতেছে, পুরো বাড়িটার দিকে তাকায়। তার কাছে মনে হইতেছে যে সে এই ট্রাক থেকে যে ওই পর্যন্ত যাবে কিছু একটা তার উপরে এসে হামলা করবে, এরকম লাগতেছে তার কাছে। এখন সে এখানে কিন্তু মানে রেশনাল জিনিস মনে করতে পারতেছে না। তার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা সুপার ন্যাচারাল, মানে অন্য কিছু না। তার কাছে মানে পার্থিব কোনো জিনিস মনে হইতেছে না, যে কোনো উল্ফ বা কোনো প্রাণী। তার কাছে মনে সুপার ন্যাচারাল কিছু একটা আসবে। চারিপাশে কেমন একটা নিস্তব্ধতা এবং রাতের শব্দ, ঝিঝি পোকা ডাকতেছে। তো যাই হোক, সে বেসবল ব্যাটটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর মনে মনে বন্ধুদের গালি দিতেছে যে তোরা আমার একা ফেলায় চলে গেলে, এখানে তো ঠিক করস নাই, আমাদের সব এখানে থাকার কথা একসাথে, আর আমি তোদেরকে বলছি যে আমি 2টা চোখ দেখছি। যাই হোক, সে ব্যাটটা হাতে নিয়ে এগোচ্ছে আস্তে আস্তে, এবং সে চারিদিকে নজর রাখতেছে। মনে হচ্ছে যে কিছু একটা এরকম আছে নাকি আশেপাশে, এরকম লাগতেছে। তো সে মোটামুটি বাসাটার কাছাকাছি চলে আসছে, মানে জাস্ট মানে বাসার সামনে তার কাছাকাছি চলে আসছে। এই সময় শব্দ পেল যে তাদের মনে হলো যে যেখানে গার্বেজটা ফেলছিল ওই জায়গায় মানে কিছু টানাটানি করা, ছিঁড়ে ফেলার মতো। তো সে তাড়াতাড়ি তাকাইলো ওদিকে, জাস্ট তাকাইছে। তার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে হয়তো ওই র্যাকুন বা কায়োরি কিছু একটা ওখানে যে ওই তাদের গার্বেজ, তারা যে খাওয়া দাওয়া ফুটছে, হাড্ডি টাড্ডি ফেলছে, ওগুলো কিছু নিয়ে টানাটানি করতেছে। তো এটা মনে করছে সে। কিন্তু সে অবাক হয়ে দেখলো যে তাদের যে গার্বেজটা ছিল বেশ বড় হয়েছিল, ওইটাকে টেনে কিছু একটা সসর করে নিয়ে গেল নিচের দিকে। মানে ওই জায়গাটা ওই গাছের ওইখান থেকে আস্তে করে নিচে চলে গেল, সসর করে নিয়ে গেল নিচের দিকে। তো সে ভাবলো হইতে পারে ওরকম কোনো প্রাণী মুখ দিয়ে টেনে নিছে। যাই হোক, সে দৌড় দিল, সে মোটামুটি দৌড় দিয়েছে ওখান থেকে। দৌড় দিয়ে তাড়াতাড়ি এসে ওই সেই কটেজের ইসে উঠে গেছে, পাটাতনে সিঁড়ি দিয়ে উঠে, যে গেটের মধ্যে যে সে মানে নবটা ঘুরে দ্রুত ঢুকে গেল ভিতরে। ঢুকে ওখানে ছোট্ট গ্লাস আছে, ওইটা যে তাকায় দেখতেছে বাইরে দেখতেছে যে জাস্ট কোয়াইট, কিচ্ছু নাই এরকম। তখন দেখতেছে তাকায়, তারপর সে পিছন ফিরে দেখতেছে যে ফায়ার প্লেস জ্বলতেছে বেশ ওয়ার্ম ভিতরে। ওই ফায়ার প্লেসে কাঠ দিয়ে আগুন জ্বালায় দিচ্ছে বিলি, এবং বিলি খুব সুন্দর কাউচের মধ্যে শুয়ে তার গায়ের মধ্যে মানে একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে সে মানে ঘুমিয়ে তলায় গেছে, ঘুমাচ্ছে। তো এইটাতে শামসের আর একটু রাগ উঠলো যে এটা কেমন কথা, খাওয়া দাওয়া করছি, ভিতরে আসছি, গল্প করবি, কিচ্ছু না, এনে এসে শুয়ে পড়লি এরকম। তো সে মানে কাছে গেল, বিলির কাছে যেয়ে সে এরকম বেসবল ব্যাটটা দিয়ে বিলি এরকম খোঁচা দিল। তো খোঁচা দেওয়ার পর 2-3 বার দেওয়ার পর বিলি করে তাকালো তার দিকে, তাকায় বলছে কি ব্যাপার, এখানে এসে শুয়ে পড়লি? ফিলিং স্লিপি ম্যান, আই এম এক্সট্রিমলি টায়ার্ড। বলছে যে আমি মানে আমার ঘুম আসতেছে এবং আমি এক্সট্রিমলি টায়ার্ড। সে মনে হচ্ছে কথাই বলতে পারতেছে না বিলি, তার মুখ জড়ায় যাচ্ছে এরকম অবস্থা। তো সে জিজ্ঞেস করছে এইডি কই? আপস্টেয়ার্স। তাই বলে উপরে দেখাই দিল। তো আর কোনো কথা না বললো যে ফায়ার প্লেসে তো ভালোই দিছোস, কাঠ আরো গুজা দেন, এলে কিন্তু পুরো ঠান্ডা লাগবে, তুই তো এমনি এখানে নিচে আসোস, মানে চারিপাশ তো খোলামেলা। তো এই বলে সে আস্তে করে গেল, গিয়ে সে ওই দরজার মধ্যে যে নবটা ছিল নবটা চেপে দিল যাতে কেউ নব খুলে না ঢুকে। এতক্ষণ কিন্তু দরজা এমনি খোলা ছিল যাতে সে ঢুকতে পারে। তো শামস সিঁড়িতে উঠলো, কাঠের সিঁড়ি, প্রতিটা স্টেপ ফেলতেছে। তার কাছে জানি কেমন লাগতেছে, মনে হচ্ছে যে বাড়িটার মধ্যে কোনো একটা অসঙ্গতি আছে এরকম লাগতেছে। তো মানে সেই যে প্রতিটা স্টেপ দিয়ে উঠতেছে, যদিও পাতলা কার্পেট বিছানো আছে, তারপরও শব্দটা মনে হচ্ছে বেশি হইতেছে, মচমচ করতেছে।
তো সে উপরে উঠলো, উঠে যে করিডোরের মধ্যে ঢুকলো, করিডোরে ঢুকে দেখতেছে যে ডান দিকে তো তার রুম, আর মাঝখানের রুমটাতে কেউ নাই, আর বাঁ দিকের রুমটা হচ্ছে এডির। তো সে চিন্তা করলো নিজের রুমে যাওয়ার আগে এডিরে দেখে আসে এডি কি করতেছে। তো আপস্টেয়ার যেহেতু বলছে, তো সে হেঁটে হেঁটে এডি রুমের দিক গেল, এবং বাতি জ্বলতেছে কিন্তু এডির রুমের কাছে আর তার রুমের কাছে, দুই পাশে। আর মাঝখানে বাতিটা কিন্তু অফ, যে এটার মধ্যে লোক নাই, মানে নাই। ওই সুইচ দেওয়ার পরে কিন্তু পুরো করিডোরেই তিনটা বাতি জ্বলার কথা। তো সে যে এডি রুমে যে জাস্ট নক করলো, এটা ভদ্রতা, নক করলো। তো নক করার পর কোনো রেসপন্স নাই। তো 2-3 বার নক করার পর কোনো রেসপন্স নাই। তো সে কি মনে করে ফ্রেন্ড, তো সে আস্তে করে নবটা আস্তে করে ক্যাচ করে ঘোরায় দরজাটা খুললো। তো দরজা খুলে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার, মানে রুমের বাতি জ্বলতেছে না, রুমটা অন্ধকার। তার একটু অস্বস্তি লাগলো যে এডি এত দ্রুত এসে ঘুমায় গেল, নিচে বিলিও ঘুমায় গেছে। তো ঘরের মধ্যে অন্ধকার, আর এডি শুয়ে আছে খাটের মধ্যে, এবং তার গায়ের মধ্যে চাদর। সেও মানে একদম পুরা মনে হচ্ছে যে একদম ডিপ ঘুম। তো সে একটু শামসের একটু মনই খারাপ হলো যে কি ব্যাপারে, তো দুইজনের ঘটনা কি, দুইজনে এসে শুয়ে পড়ছে। একটু মন খারাপ হলো, চিন্তা করলো ওরা উঠাবো। তো তারপরও সে একটু মানে তার মনের মধ্যে ফ্রেন্ড তো একটু রাগও আছে, সে উঠে যায় ধাক্কা দিল এডির গায়ে। এই ম্যান, ওয়েক আপ হোয়াটস আপ, মানে ধাক্কা দিল। তো খুব এরকম 2-3 বার ধাক্কা দেওয়ার পরও এডি একটু তাকায়, মানে একদম ঘুম কাতুরে গলায় বিলির মতো বলতেছে, হোয়াটস গোয়িং অন ম্যান, আই এম স্লিপি, মানে আমার ঘুম আসতেছে, খুব ঘুম আসছে, আই এম ড্যাম টায়ার্ড বলে সে বলছে যে ইউ গো টু স্লিপ। সবাক হলো যে ও তো দুইজনে এরকম ঘুম আসতেছে কেন। তো সে আস্তে করে দরজাটা টেনে দিয়ে আর কিছু বললো না, চিন্তা করলো এটা নিয়ে কালকে কথা বলবে। তো বলে সে তার রুমের দিক গেল। তো রুমের দিকে গিয়ে সে তার রুমের দরজাটা জাস্ট খুলছে, এই সময় তার মাথার উপরে যে বাতিটা ছিল এটা টিপ টিপ করে 2 বার জ্বলে নিভে গেল, মানে 2 বার জাস্ট স্টার্টার করছে করে নিভে গেল। তো সে দেখলো পুরা যে করিডোরটা অন্ধকার, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, এই জায়গাটার শেষ মাথায় কিন্তু একটা ছোট্ট মানে আছে আর কি, জানালার মতো কাচ দেয়া। সেই কাচ দিয়ে দেখতেছে যে বাইরের যে বাতিটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, বাইরের বাতিটাও বন্ধ। সে অবাক হইলো, ঘটনা কি, যে মানে এরকম বাতি মানে কি ইলেকট্রিসিটি চলে গেল ঘরের, তাহলে তো মানে ঘরটা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজিং হয়ে যাবে, চরম ফ্রিজিং হয়ে যাবে। কারণ কাজ ইলেকট্রিসিটি চলে গেল, তো এইখানে যে হিটিংটা কাজ করতেছে এটাও কাজ করবে না। তো সে মানে অবাক হইলো। এখন চিন্তা করলো যে এটা আমি অন করতে যাব, অন করতে গেলে আমার বাইরে একা যাওয়া লাগবে। তো চিন্তা করলো যে নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, এটা চিমনিটা উঠছে এমনভাবে যে মোটামুটি এই পুরো বাড়ির মধ্যে কিন্তু ওই চিমনি থেকে একটা হিটের ব্যাপার মানে ট্রান্সফার হয়, এরকম একটা ব্যাপার আছে, এইভাবেই কনস্ট্রাক্ট করা জিনিসটা। তো চিন্তা করলো যে না আর যাবো না, ভয় পাইছে সে। তো রুমটা খোলার পর দেখতেছে তার রুমটা অন্ধকার, মানে ঘরঘুরটি, ভিতরে দেখা যাচ্ছে না। তো আস্তে করে সে তার মোবাইল ফোনটা বের করলো, তখনকার সিমবেরিয়ান মোবাইল। তো সেটার আলো হালকা মতো পড়ছে ঘরের ভিতরে, দেখতেছে এদিক ওদিক যে বিছানা টিছানা দেখা যাচ্ছে এরকম। আর রুমের মধ্যে ঠান্ডা, বেশ ঠান্ডা। এতক্ষণ কিন্তু এত ঠান্ডা লাগেনি তার কাছে। নিচে যখন ইসে ঢুকছে তখনও কিন্তু ওই যে ফায়ার প্লেসের আগুনে মোটামুটি বেশ গরম ছিল, আর উপর উঠছে তখনও গরম ছিল, কারণ হিটিং কাজ করতেছিল তখন। এখন রুমের মধ্যে ঢুকে কিন্তু এত দ্রুত টেম্পারেচার এত কমে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ এতক্ষণ চলতেছিল সবকিছু, এই মাত্র ইলেকট্রিসিটি গেছে। তো ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথেই হিটিং অফ হয়েছে, কিন্তু হিটিং অফ হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড রুম এরকম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, এটা হওয়ার কথা না। তার মানে কি এই রুমে হিটিং কাজ করতেছিল না? সে একটু ভাবলো, তারপর চিন্তা করলো যে নিচে গিয়ে কি ব্রেকারটা সে অন করবে নাকি। মানে সে চিন্তা করছে যে সার্কিট ব্রেকার মনে পড়ে গেছে, একটা মেজর সার্কিট ব্রেকার আছে বাসার বাইরে, যেটা এসেই তারা অন করছিল। তো চিন্তা করলো যে ওই ব্রেকারটা পড়ে গেল নাকি। এখন যাইতে সাহস পাইতেছে না, শামসের ভয় লাগতেছে। ওই যে বাইরে একটা অন্যরকম অনুভূতি হয়েছে সেরকম, আর বাসাটাই কেমন জানি তার কাছে লাগতেছে। তো ওই যাওয়ার আর সাহস পাচ্ছে না। আর যদি কোনো কারণে ছোট সার্কিট ব্রেকার টেকার যেয়ে থাকে, সেটা হলো বেজমেন্টে খেয়ে যাবে। তো সে চিন্তা করলো থাক, বাদ দিই আমি। তো সে জাস্ট তার রুমের যে ওই লকের নবটা সেটা চাপ দিয়ে দিল, লক করে দিল। আর এদিকে সে দেখলো যে যেই টেবিলটার উপরে সে তার জিনিসপত্র রাখছিল টুকিটাকি, সেটার মধ্যেই সে তার যে ঘড়ি, রিস্ট ওয়াচ খুলে রাখলো। তারপরে তার ওই ড্রয়ারের মধ্যেই কিন্তু এসে সে তার সাথে একটা ফ্ল্যাশ লাইট ছিল, ওটা রাখছিল। তো খুলে দেখলো ফ্ল্যাশ লাইটটা ঠিক মতো আছে। তো জিনিসপত্র রেখে সে তার জুতা খুলে, গায়ের জ্যাকেট খোলার পর বেশ ঠান্ডা লাগলো, একটা কাঁপুনি লেগে গেল। ভিতরে তার থার্মাল ইনার পরা আছে। চিন্তা করলো যে যাক, এটাতে অ্যাটলিস্ট পরা আছে, আর ব্ল্যাঙ্কেট আছে পাশে, ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ি।
তো সে বিছানায় শুয়ে দেখতেছে বিছানাটা বেশ ঠান্ডা, এবং তার জানলাটা যেখানে, এই জানলার পাশে কিন্তু, এই জানলার পাশেই বেশ খানিকটা কাছেই কিন্তু ওই গাছটা, ওই যে মরা ডালালা গাছটা। তো সে ওখানে শুয়েছে, বেশ ঠান্ডা লাগতেছে তার। আর ব্ল্যাঙ্কেটও আসলে বেশ মোটা, যে তা না, নর্মাল ব্ল্যাঙ্কেট। তো চিন্তা করতেছে যে আমার কি মানে শীত শীত মানে মানবে এটাতে। তো সে চিন্তা করতেছে একবার যে জ্যাকেটটা সে পরে নিবে নাকি। তো যাই হোক, তারপরে ওইসব চিন্তা বাদ দিয়ে চুপচাপ শুয়ে থাকলো ব্ল্যাঙ্কেট টেনে। তো এক সময় মোটামুটি একটু তার মানে সহ্য হয়ে আসছে ঠান্ডাটা, এরকম অবস্থা। আর নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, ওইটার থেকে তো ওই যে বললাম যে বাসার মধ্যে সেন্ট্রালি হিটটা কিছুটা ছড়ায়। যাই হোক, এই ঠান্ডার কারণেই শামসের চোখ লেগে আসলো, এক সময় ঘুমায় গেল সে। যদিও ভয় লাগতেছিল, তার মনের মধ্যে একটা ভয় লাগতেছিল, কারণ ঘরটা তো অন্ধকার, বাতি নেই কোনো। মোবাইলটা যখন রেখে দিয়েছে স্ক্রিন অফ হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে, এবং তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে অন্ধকারের মধ্যে মানে কেউ যদি এসে দাঁড়ায়, এরকম লাগতেছে। ভয় ভয় জিনিসটা কাজ করতেছে। আর ঘরের মধ্যে আলো বলতে শুধু এই জানলার ওই পাশে যে চাঁদের আলো এসে পড়ছে, পর্দা ভেদ করে যতটুকু আসতেছে ততটুকুই। তো যাই হোক, ঠান্ডার মধ্যে সে ঘুমায় গেল এক সময়। তো হঠাৎ করে তার কাছে মনে হলো দূর থেকে সে কোনো শব্দ শুনতেছে, এই সময় এরকম করতে করতে তার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে সে মনে হলো যে একটা চিৎকার শুনছে, সে অনেক জোরে চিৎকার শুনছে, এবং চিৎকারটা দূর থেকে আসছে, দরজা টরজা লাগানো, এর মধ্যে যতটুকু কানে আসছে। আর বেশ ঠান্ডা, ঘরের ভিতরে বেশ ঠান্ডা, মানে একদম মানে কাঁপুনি উঠে যায় এরকম অবস্থা। তো সে বুঝলো যে নিঃশ্বাস ছাড়তে যে মুখ থেকে নাক থেকে ব্যাপর বেরোতেছে নিঃশ্বাসের সাথে, মানে এত ঠান্ডা। সে কাঁপতে কাঁপতে কম্বলটা আরো ভালো মতো পেঁচায় শামস উঠে বসে দেখতেছে যে এখন আর কোনো শব্দ আছে নাকি। দেখতেছে না, এখন কোনো শব্দ পাচ্ছে না। যে সে মানে একদম শুনছে স্পষ্ট যে সে চিৎকারের শব্দ শুনছে। চিন্তা করলো যে আরে বন্ধুদের কারো কিছু হইলো নাকি, কে চিৎকার করলো, আর এত ঠান্ডা ঘরের মধ্যে। সে চিন্তা করছে যে কিছু একটা মানে তার করতে হবে। তো সে কম্বলটা নিয়ে উঠলো বিছনাতে, কাঁপতে কাঁপতে উঠে তার জ্যাকেটটা ধরলো হাত দিয়ে। জ্যাকেটও ঠান্ডা হয়ে আছে একদম। তো সে তাড়াতাড়ি কম্বল খুলে জ্যাকেটটা গায়ে দিল আগে, তারপর কম্বল পেঁচাইলো গায়ে। তো কম্বলটা যখন একবার পেঁচাইছে, সেকেন্ড ভাবে পেঁচাচ্ছে, সে চিন্তা করছে খাটে যেয়ে শুবে। এই সময় মনে হলো যে তার বিছনার পাশে জানলার মধ্যে কাচের মধ্যে খসখস খসখস শব্দ হইতেছে, মানে কোনো কিছু মনে হচ্ছে যে মানে কোনো ডাল, শুকনা পাতা বা কিছু যদি কাচের উপরে এরকম আঁচড় কাটে সেরকম। এটা কি ব্যাপার, সে অবাক হয়ে গেল। তো সে আস্তে করে জানলার কাছে গেছে, যে পর্দাটা সরাইছে। পর্দাটা সরায় সে দেখতেছে জানলার ওই পাশে একটা মেয়ে মানুষ। এবং মেয়ে মানুষ কি মানে তার চেহারা দেখা যাচ্ছে না, তার চুলগুলা এরকম ছড়ায় আছে একদম নিচ পর্যন্ত, একদম মানে একদম নিচে চলে গেছে, মানে লম্বা চুল, মনে হচ্ছে একটা গাউনের মতো পরা। আর হাতটা কাচের উপর রাখা, এই হাতটাই সে নামায় নিতেছে, যে এরকম খসখস করে কাচের উপর একটা চিঁ করে শব্দ হচ্ছে, মানে একদম খুব তীক্ষ্ণ একটা শব্দ সে পাচ্ছে। এবং মানে হাতটা যে কাচের এখানে নিচে যে কাঠের বর্ডার আছে সেখানে গেছে, সেখানে খসস করে শব্দ হলো। এবং এই চাঁদের আলো তো পিছনে পড়ছে, মানে মহিলাটার বা মেয়েটার পেছন থেকে চাঁদের আলোটা পড়ছে, এর মধ্যে মেয়েটার অবয়বটা বোঝা যাচ্ছে। তো সে বুঝতে পারতেছে হাতের যে মানে নখগুলা একদম সুচালো, হাতটা যে নামায় নিছে। এবং 1 সেকেন্ডের মধ্যে দপ করে চোখ দুটা জ্বলে উঠলো মেয়েটার, মানে ওই অন্ধকারের মধ্যে। মানে মনে হলো যে ওই যে সে চোখ দেখছিল ঝোপের ওই পাশে, ওরকম দুটা চোখ দপ করে জ্বলে উঠলো। সে দেখলো যে জল জলে দুইটা চোখ, আর চুলগুলো এরকম লম্বা, এরকম হাতে নখটা এরকম করতেছে। তো শামস ভয়ের চোটে পিছায় গেছে লাফ দিয়ে, সে কিছুই মানে হাতে নিতে পারে নাই, পিছায় গেছে। পিছায় যে সে দরজার উপর পড়ে ভয়ের চোটে দরজার নব খুলে ফেলছে। মোচড় দিলেই তো খুলে যায়, লকটা তো চাপ দিয়ে লাগানো। তো সে মোচড় দিয়ে দরজা খুলে ফেলছে, ফেলে লাফ দিয়ে সে করিডোরে বেরিয়েছে। আর করিডোরে বের হয়ে সে দেখতেছে যে করিডোরটা অন্ধকার, একদম টিপ অন্ধকার। করিডোরের এই মাথায় একটা জানালা আছে, সেটা দিয়ে হালকা আলো ঢুকতেছে, মানে বেশ 2-1 ফিট দেখা যাচ্ছে একটু সেই চাঁদের আলোতে। আর শেষ মাথায়, মানে ওই মাথায় যেখানে নাকি এডি রুম নিছে, সেই জায়গাতেও একটা জানলা, সেটাতে একটু মানে ওই যে রুমে এডি রুমের দরজাটা আর একটু সামনে দেখা যাচ্ছে চাঁদের আলোতে। তো সে হঠাৎ করে শুনলো প্রচন্ড চিৎকার, একদম এডির রুমের ওদিক থেকে, ওই মাথা থেকে মনে হলো যে এডি চিৎকার করতেছে। তো শামস আসলে মানে দিক বিদিক শূন্য হয়ে কিছু না বুঝে একবার তাকালো মাঝখানে কিন্তু সেই ইসের সিঁড়ি নেমে যায় নিচে আর কি। তো বিলি ওখানে আছে। তো সে একবার চিন্তা করলো সে বিলির কাছে যাবে কিনা। আবার চিৎকার করলো এডি, এবং চিৎকারটা জানি কেমন, মানে খুব
তীক্ষ্ণ টাইপের একটা চিৎকার করতেছে, গলার একদম ভেতর থেকে, বুকের ভেতর থেকে চিৎকার উঠে আসছে। সে বুঝতে পারতেছে যে এটা এডির মানে কণ্ঠ। তো সে কিছু বুঝে না উঠে দৌড় দিল শেষ পর্যন্ত ওই দিকে, এবং করিডোর দিয়ে দৌড়াইছে, ধপ 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 শব্দ হচ্ছে। দৌড়ায় যখন যাচ্ছে, সে একবার চিন্তা করলো যে বিলি কি এই চিৎকারগুলো শুনে নাই, বিলি উঠে নাই কেন। এই চিন্তা করতে করতে শেষ মাথায় সে চলে গেল দরজায়, যে কোনো মতো নব ঘোরায় মানে টান দিল, কেন নবটা সে লাগায় আসে নাই। সে যখন বিদায় নিছিল এডির ওখান থেকে, তখন কিন্তু এমনি দরজা টেনে দিছিল। দরজা খুলে সে দেখতেছে ঘরের ভেতর অন্ধকার এবং ঠান্ডা, তো ওইরকমই যেরকম ঠান্ডা, এবং এর মাঝে ওই যে পর্দা, জানলার পর্দা, ওই পর্দার দুই পাশে ফাঁক করা এবং জানালাটা খোলা, জানলা দিয়ে বাতাস ঢুকতেছে ঘরের মধ্যে, বাইরের বাতাস। আর বিছানা থেকে এডি প্রায় 2 হাত উপরে ভাসতেছে, মানে বিছানা থেকে 2 হাত উপরে ভাসতেছে সে বাতাসে, একদম লেভিটেট করতেছে, জানলা খোলা। এই সময় সে দেখলো জানলার মধ্যে সেই যে অবয়বটা দেখছিল, ওই অবয়বটা ওখানে দাঁড়াইছে। ভয়ের চোটে শামসের আত্মা পুরো উড়ে গেছে। শামস সাথে সাথে, মানে সে আসলে খুব বেশি প্র্যাকটিসিং ছিল না আর কি, ধর্মকর্ম খুব বেশি করতো না, কিন্তু এত ভয় পেয়েছে যে ছোটবেলায় যে দোয়া দুরুদ শিখছিল, সে দোয়া পড়া শুরু করলো এখানে। সে পড়ে উঠছে জোরেই, মুখ দিয়ে পড়ে উঠছে, ভয়ের চোটে, আর কোনো উপায় অন্তর নাই, সে দোয়া পড়ে উঠছে। তো দোয়া পড়ার সাথে সাথেই সে দেখলো যে থপ করে ওই যে বাতাসে ভাসতেছিল এডি, থপ করে যে বিছানার মধ্যে পড়ে গেল, আর ওই যে জিনিসটাকে দেখলো সেটা সরে গেছে ওখান থেকে, ওটা নাই। তো ভয়ে কাঁপতেছে শামস। তো সে জোরে জোরে, সে বুঝলো যে দোয়া পড়াতে কাজ হয়েছে, সে জোরে জোরে দোয়া পড়তেছে, মানে ছোট্ট সূরা শিখছিল, সেটাই ছোটবেলা শিখছে, সে জোরে জোরে পড়তেছে এবং মন থেকে সে বিশ্বাস করার চেষ্টা করতেছে যে সে বুঝতে পারছে যে এটা কিভাবে কাজ করছে, মানে কিভাবে তার জন্য এটা কাজ করলো এই দোয়াটা। তো জোরে জোরে সে সূরাটা পড়া শুরু করলো। সে যখন নাকি 3 বার পড়ছে, সাথে সাথে দেখলো করিডোরের মধ্যে যে বাতি ছিল, বাতিগুলো দপ করে জ্বলে উঠলো। লাইট কিন্তু নিভানো ছিল, লাইটটা দপ করে জ্বলে উঠছে লাইট, এবং রুমের বাতিও জ্বলে উঠছে। তো সে তাড়াতাড়ি গিয়ে এডিকে ধরলো, ধরে সে ধাক্কা দিতেছে এদিকে, এদির ঘুম ভাঙতেছে না, 2-3 বার ধাক্কা দিতেছে, হাত দেখলো বরফের মতো ঠান্ডা, হাত ঘষতেছে আর সে সূরা পড়তেছে। তো একটু পরে দেখলো এডি চোখ মিলে তাকাইছে, তাকায় মানে ভাবলেশীন ভাবে তার দিকে তাকায় আছে। তো তারপর বলছে হোয়াট হ্যাপেন টু মি, মানে কথা বলতেছে, মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে তার, তো মানে সেই আর কি ভ্যাপর বেরিতেছে, ঠান্ডা। তো বলতেছে ম্যান ইউ আর কোল্ড। তো সাথে সাথে এডি জ্যাকেটটা নিয়ে দিল যে পুড়ি রান, এটা গায়ে দাও, দিয়ে সে এডিকে বললো যে আমার সাথে আসো। টেনে উঠাইলো, এডি হাঁটতে পারতেছে না, টলমলো পায়ে আসতেছে, বলছে হোয়াট হ্যাপেন, মনে হচ্ছে সে কিছুই বুঝতেছে না, তুমি আমার সাথে আসো। সে নিয়ে আসলো, এডিকে নিয়ে নিচের দিকে নামলো, নিচের দিকে নেমে তখন কিন্তু আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, তা এডিকে নিয়ে সে যাচ্ছে আর সে সূরা পড়তেছে বিড়বিড় করে। তো এডি তাকে জিজ্ঞেস করতেছে হোয়াট আর ইউ সেইং, ইটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো ও শুধু মুখ দিয়ে হাত দিয়ে দেখাইলো এডিটা চুপ। শামস বললো চুপ বলে নিচে গেছে, নিচে দিয়ে দেখতেছে যে বিলি এরকম হাঁ করে শুয়ে আছে এবং ফায়ার প্লেসে কোনো আগুন নাই, ফায়ার প্লেসে আগুন নিবে না, বিলি এরকম মানে হাঁ করে শুয়ে আছে এবং ওই যে আলো জ্বলতেছে, আলোতে দেখা যাচ্ছে। তো সে এডিরে আরেকটা কাউচের উপর বসাই দিয়ে দৌড় দিয়ে গেল বিলির কাছে, যে দেখলো যে বিলি ঠান্ডা হয়ে গেছে এবং তাতে পালস দেখতেছে, পালস আছে কিনা, দেখে যে হ্যাঁ পালস আছে। তো সে সাথে সাথে বিলির হাত ঘষা শুরু করলো এরকম, যাই হোক করলো, মানে বেশ হাত টাত ঘষে, এবং সে তারপর ধমকাইলো এডিরে, ওয়েক আপ ম্যান, উঠো এখানে, দেখো দেবো হি ইজ ডাইং। তো তারপরে এডি মানে মনে হলো যে অতক্ষণ সে মানে সম্বিত ছিল না, সে করলো, মানে সম্বিত ফিরে আসছে, সে আসলে এসে দুইজনে মিলে অনেকক্ষণ চেষ্টা করলো তার হাতের তালু ঘষে টসে করে। অনেকক্ষণ পর বিলির আসছে, মানে মানে হুশ আসছে, বিলি এরকম তাকাইছে, তাকায় মনে চোখ গুলো এরকম বড় বড় হয়ে গেছে। তো বলতেছে যে কি হয়েছে, হোয়াট হ্যাপেন। তো বিলি ভয় পেতেছে, কথা বলতে চাচ্ছে না। তো বললো যে উই আর হিয়ার ম্যান, বলো কি হয়েছে। তাই বলে তার হাত ঘষতেছে, আবার একই সাথে সে দোয়া পড়তেছে। শামস বারবার একটু পর একটু গ্যাপ দিয়ে দোয়া পড়তেছে। তো একটু পরে বিলি বলল যে আমি তো এখানে ঘুমাইছিলাম, আমি কেন জানি মানে আমরা দুইজন যখন ঘরে ঢুকলাম এসে মনে হলো যে আমাদেরকে বাসাটা ডাকতেছে। হোয়াট হ্যাপেন, যখন আমরা বাইরে বারবিকিউ করছি আমাদের মনে হচ্ছিল যে বাসাটা আমাদেরকে ডাকতেছে ভিতরে। তো আমি আর এডি দুইজনই ঢুকছি। এখন ঢোকার পর কিন্তু আমি বলতেছি যে আমি অনেক টায়ার্ড, আমি শুয়ে পড়বো। এডিও একই কথা বলে উপর উঠে গেল, আমি এখানে শুয়ে পড়লাম। আমার তেমন কিছু খেয়াল নাই, আমি ভাষা ভাবে আমার মনে আছে শামস যে ইউ কেম, তুমি আসছো, কিন্তু তারপর আমার কিছু খেয়াল নাই। এরপর আমি এখানে শুয়েছিলাম, বেশ উষ্ণ ছিল, বেশ গরম ছিল ঘরের মধ্যে। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ফড় সাউন্ড হইতেছে।
ফোর 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 করে সাউন্ড হচ্ছে। তো মানে কেমন যেন একটা শব্দ বাতাসের মতো। তো আমি, আমার ঘুম ছিল, ঘুম ভেঙে গেছে, আমি তাকায় ফোর ফোর শব্দের দিকে তাকায় দেখি ফায়ার প্লেসের আগুনটা মনে হইতেছে ফায়ার প্লেস থেকে বাইরে চলে আসতেছে, মনে হচ্ছে কেউ ব্লো আউট করতেছে, আগুনটা ভোর 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 করে বাইরের দিকে আসতেছে। এরপর দেখলাম আগুনটা একবার বের হয়ে এসে পুরো একটা মানুষের রূপ নিল, এরকম মানুষের মতো রূপ নিল, আর মনে হলো পুরো আগুনটাকে টেনে এসে হাতের মধ্যে ঢুকায় ফেললো। মানে কোনো আগুন আর ওই ফায়ার প্লেসে নাই, পুরো নিভায় ফেলছে, পুরো একটা আগুনের মানুষ হয়ে গেছে। এবং ওইটা আমার দিকে আসছে, কাছায় আসছে। কাছায় আসার পরে আমার আর কিছু মনে নেই, আমি কাঁপতে কাঁপতে মানে আমার মানে হয়ে গেছে, আমি আর কিছু মনে নেই। এই যে আমার একটু আগে মনে হয়েছিল যে তোমরা আমাকে উঠাইছো সেই। তো এটা যখন বলছে, বিলি এটা বললো, সাথে সাথে তারা শুনতেছে উপরতলার থেকে হাসির শব্দ। মানে এত ভয়ঙ্কর কণ্ঠে হাসি, মানে না এটা কোনো পুরুষ, না এটা কোনো মানে মহিলা, এবং হাসিটা কেমন জানি মানে ভয়ঙ্কর টাইপের একটা হাসির শব্দ। তো তিনজনে মিলে ভয়ে একসাথে বসে ওইখানে মানে একদম থরথর করে কাঁপতেছিল, কিছু করার নেই। এবং শামস জোরে জোরে দোয়া পড়তেছে, এবং যখন দোয়া পড়তেছিল তখন শব্দ পাইতেছে উপরের মধ্যে এদিক ওদিক কিছু উড়ায় মারতেছে, মানে ভেঙে ফেলার মতো এরকম একটা অবস্থা, উড়ায় মারতেছে এরকম অবস্থা। তো মানে বেশ ভয়, ওরা তিনজন সময় কাটাইলো, এবং অনেকক্ষণ, কতক্ষণ চলছে এটা বলা যায় না। শামস মোটামুটি দোয়াই পড়তেছিল, এবং ওরা দুইজনও নাকি বসে বসে তাদের মতো মানে রিলিজিয়াস চিন্তা করতেছিল, এবং ওদের মতো বিবলিক্যাল যে ইগুলো আছে ওগুলা তারা মনে মনে মানে করতেছিল, রিসাইড করতেছিল। তো যাই হোক, এক সময় এগুলো থামে। তো তিনজন ততক্ষণে মানে ঠান্ডায় জমে গেছে পুরা, এরকম অবস্থা। আর এর মাঝে নাকি আবার বাতি বন্ধ হয়ে গেছিল, আবার আসছে, আবার ফ্লিকার করতেছিল বাতি, এরকম অবস্থা। তো অনেকক্ষণ পর মানে আবার বাতি স্টেডি হয়ে গেল, লাইটটা স্টেডি হয়ে গেছে, এবং ওই যে হিটিং সিস্টেমটা অটোমেটিকলি কিক অন করছে। করার পর দেখা গেল যে একটু পরে টেম্পারেচার ঠিক হয়েছে, রুমের মোটামুটি উষ্ণতায় ভরে গেছে ঘরটা। তো তিনজন মিলে তারপর বললো যে কি হয়েছে বুঝলাম না। তো বুঝতেছে যে এখন সকাল হচ্ছে আর কি, সকাল হচ্ছে। তো তারা মোটামুটি হয়ে উঠলো, উঠে তারপর তিনজন কথা বললো যে কি ব্যাপার, কেন হয়েছে এরকম হয়েছে। তো তাদের মধ্যে ওই বিলি আর এডি দুজনই বললো এই বাসা হন্টেড। তো শামস বললো যে অফকোর্স ইট ইজ হন্টেড, এবং এই কটেজ আমাদেরকে কেন দিছে, বলে যে উই ডোন্ট নো। তো তারপরে ওই তারা ওখান থেকে ফোন করলো অফিসে, বললো যে তোমাদের এই কটেজে সমস্যা আছে, আই থিঙ্ক ইটস সুপার ন্যাচারাল, তোমাদের লোক কখন আসবে এখানে, আর আমরা হাইকিংয়ে যাব না, উইল গেট ব্যাক টু আওয়ার প্লেস, কারণ আমাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো না। তো একটু পরে দেখা গেল যে তারা ওয়েট করতেছে, তখন আলো ফুটছে, একটু পরে তাদের লোক আসলো। তো যে গাইড আসছে সে বলতেছে যে ম্যান তোমরা এটা পিক করছো কেন? বলে পিক করছি কেন মানে, না আমাদেরকে কি কোনো বলা হয়েছে যে এখানে কোনো রকম সুপার ন্যাচারাল ব্যাপার আছে? বলে নট রিয়েলি, ইটস নট লাইক দ্যাট, বাট আমার মনে হয় যে নাকি তোমাদেরকে এটা বুক করে দিছে তার বলা উচিত ছিল যে এই কটেজটার মধ্যে সমস্যা আছে, এইটা এক সময় এখানে একটা ফ্যামিলি থাকতো এবং ওরাই এটা বিক্রি করে দিয়ে গেছিল, এইটার মধ্যে বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে, ওই লোক মনে হয় এইখানে বসে মানে করতো আর কি, কিছু চর্চা করতো আর কি, এবং বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে। তো এইটা সাধারণত দেয় না মানুষে, এটাতে মানে টেম্পোরারি হোল্টেজ হিসাবে যদি কেউ নেয় যে আসছে 2-1 ঘন্টা দিনের বেলা, রাতের বেলা এখানে স্টে করার জন্য দেয় না। তোমাদের কেন দিল? খুবই আশ্চর্য ব্যাপার। আমি অফিসে এটা নিয়ে কথা বলবো অবশ্যই, আর তোমাদের রিফান্ড দেওয়ার ব্যবস্থা করবো, মানে হেকটিক ব্যাপার স্যাপার। তো বললো যে হ্যাঁ আমাদের রিফান্ডের ব্যবস্থা করো, আর আমরা এই ট্রিপটা পরে নিব, পরে দেখা যাক কেমনি কি করা যায়, আমরা আপাতত ব্যাক করে চলে যাবো আমাদের ইসে। যাই হোক, ওই লোকটাও তাদের জন্য খুব সরি ফিল করলো, যে বললো যে এটা আসলে এক্সপ্লেইন করার মতো কিছু না, তবে জিনিসটা আসলে সত্যি যা এটা বলা আছে ওদের কাছে যে এই জায়গাটা একটু সমস্যা আছে, মানুষ ভয় টয় পায়, মানে এটা তো আসলে আমরা ওইভাবে লিপিবদ্ধ করতে পারি না, সুপার ন্যাচারাল জিনিসকে তো লজিক্যালি দেখানো যায় না। বাট দ্য থিং ইজ হোয়াট, যে এই জায়গাটা মানুষ ভয় পায়, রাত্রে থাকতে যে সমস্যা হয়েছে, এবং আমরা তখন হিস্ট্রি ঘাটছি, দেখছি যে এই জায়গাটা যে বিক্রি করছিল সে ছিল এরকম ব্যাপার, এবং ওই যে গাছটার গোড়ার মধ্যে বিশাল সমস্যা আছে। তো যাই হোক, তো ওইখান থেকে পরবর্তীতে শামসরা ব্যাক করে চলে আসে, ওই দিন আর তারা যায় না। তো শামস ব্যাক করে আসার পর বেশ কিছুদিন সে দুঃস্বপ্ন দেখতো, অনেক দুঃস্বপ্ন দেখতো। তো পরে তার এক মামার বাড়িতে গেছিল সে, তার মামা ওখানে থাকতো এবং উনি বেশ পায়াস মানুষ। তো মামা তাকে শামসকে ঝেড়ে দেন আর কি, দোয়াদুদ বলে দেন, এবং বলে যে এই মানে এগুলো প্র্যাকটিস করতে দোয়াদুদ, আর বলছিল যে যাতে নামাজ কালাম ঠিক মতো পড়ে, বলছিল যে নামাজ কালাম না পড়লে তুমি যে ঘোরাঘুরি করো এবং তোমার যে এরকম অভ্যাস, এগুলাতে আসলে অনেক কিছু হবে, তুমি পাহাড়ে যাও ক্লাইম্ব করতে, এই দোকানে ক্যাম্পিং করো, এই সেই।
তো যাই হোক, শামস মামার কাছ থেকে ভালো শিক্ষা নেয় এবং এরপর থেকে শামস যতবারই ক্যাম্পিংয়ে গেছে সে কিন্তু সবসময় দোয়া দুরুদ পড়ছে এবং সে তার এরপর থেকেই মোটামুটি প্র্যাকটিসিং হওয়া শুরু করছিল। তো যাই হোক, এই ছিল শামসের ঘটনা। আমার নাম সামি। বাসা নরসিংদী হওয়ায় আমি ঢাকা মতিঝিলে হোস্টেলে থেকে পড়াশোনা করছি। আমি ফেব্রুয়ারি মাস হতে হোস্টেলে আছি। প্রথম কয়েকদিন ভালোই ছিল। আমার সাথে নটরডেম কলেজের একজন বড় ভাই, যিনি চট্টগ্রামে থাকতো, এবং অন্য সিট খালি ছিল। এপ্রিলে রোজা শুরু হওয়ার পর সবাই বাড়ি চলে যায়, আমার রুমমেটও চলে যায়। আমি এক রাত থাকার পর খারাপ লাগায় আমিও বাড়ি চলে আসি। মে মাসে আবার যখন আসি তখন শুনতে পাই ওই রুমমেটের পরিবার ঢাকায় চলে আসায় সে আর থাকতে পারবে না। বছরের মাঝামাঝি হওয়ায় নতুন কোনো ছাত্রও আসছে না। অন্যান্য রুমে সিট থাকার পরও আমি এই রুমের মায়া তখন ত্যাগ করতে না পারায় এক প্রকার বাধ্য হয়েই সেই রুমেই থেকে যাই, যা আমার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। জুন মাসে আমার হাফ ইয়ারলি পরীক্ষা হওয়ায় আমি রাত 2টা থেকে 3টা পর্যন্ত পড়ালেখা করতাম। একদিন আমার রুমের পাশের ওয়াশরুমে আমি রাত 2:30 দিকে পানি পড়ার শব্দ শুনতে পাই এবং শুনে আমি রুম থেকে বের হয়ে দেখি সেখানে কেউ নেই। এর পরের দিনের কথা, তার পরের দিন একই ঘটনা। তবে ওই দিন কেউ একজন গোসল করলে যেমন পানির শব্দ হয় তেমন আওয়াজ আসছিল। এর পরের দিন বাথরুমের সামনের সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই সেখানে কিছুই নেই। সেটাতে আমি আগে ঘুমিয়ে যাওয়ার পরও পানির আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর আমি পাশের রুমের ছেলেকে ফোন দিয়ে বলি বাইরে দেখার জন্য যে কিছু সে দেখতে পায় কিনা। তবে সে চলে যাবার পরও আমি এটা শুনতে পেতে থাকি। এভাবেই চলে যাচ্ছিল ভয় আর আতঙ্কে। আমি প্রমাণ না থাকায় কাউকেই কিছুই বলতে পারছিলাম না। পুরো বিষয়টাই আমি নিজের মধ্যে রেখে দিয়েছিলাম। মে মাসের 24 তারিখ রাতে ঘটেছে আসল ঘটনা। পরীক্ষা তখন আর মাত্র 5 দিন বাকি থাকায় আমি তখন পড়ছিলাম। রাত আনুমানিক 1:42। তখনই হঠাৎ কল দিয়ে পানি পড়ার শব্দ শুরু হয়ে যায়। এমন সময় কারেন্টও চলে গেল। মোমবাতি দিয়ে আগুন ধরাতে গিয়ে খেয়াল হলো সন্ধ্যায় মোমে আগুন ধরাতে পাশের রুমমেট জুবায়েদ ম্যাচ নিয়ে গিয়েছে। তখন আমি তাকে ডাকলাম, সে কোনো সাড়া দিচ্ছিল না। পরে সে সাড়াও দিল, বলল দরজা খুলে নিয়ে যা। আমিও তখন মোটামুটি একটু ভরসা পেয়ে দরজা খুলে দেখি রুমের মধ্যে কেউ নেই। হঠাৎ কে যেন আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, কিরে ম্যাচ নিবি না? একথা বলেই আমার উপর একটা বাতাস এসে পড়লে আমি যেন পাশে আমার শার্ট যেন একদম ভিজে গেল। মনে হলো একটা পানির ঝাপটা এসে আমার গায়ে পড়লো। এরপরে আমি কালো অবয়ব আমার উপরে ঝাঁপিয়ে পড়তে দেখলাম। যতটুকু এরপর আমার মনে আছে, সে আমার গলায় চেপে ধরে 0.5 ফুট ওপরে তুলে ফেলেছিল, প্রায় হাফ ফুট ওপরে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই ভয় আর আতঙ্কে। এরপরে সকালে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে ছিল হোস্টেল মালিক, তারা সহ আরও অনেকে। দুপুরে তখন আমার প্রচণ্ড জ্বর আসে, এতই যে আমি খেতে পর্যন্ত পারছিলাম না। মাথা ব্যথা সহ বমি হচ্ছিল। ঢাকা মেডিকেল কলেজে আমি 8 দিনের মতো ভর্তি ছিলাম। 4 দিনও যখন জ্বর আমার ছাড়ছিল না, তখন আমাদের এলাকার এক হুজুরের পানি পড়া দেওয়ার পর আমি কিছুটা সুস্থ হই। সে বছর আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। গ্রামে আসায় ওই হুজুরকে সব বলার পর তিনি তার নিজস্ব জিনকে কি যেন বললেন। তারপরে বেশ কিছুক্ষণ পর তুমি কিছু শুনলেন বললে মনে হলো। তারপরে তিনি আমাকে বললেন, তুমি যে হোস্টেলে থাকতে অথবা যে স্থানে থাকতে সে স্থানটি ভালো ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব সে স্থানটি ছেড়ে দাও, এটা তোমার জন্য ভালো হবে। ওখানে খুব খারাপ ধরনের একটা অপশক্তি থাকে, যা একবার তোমার ক্ষতি করতে চেয়েও পুরোপুরি সফল হতে পারেনি, কিন্তু দ্বিতীয়বার সে তোমাকে আর রেহাই দেবে না। তিনি আমাকে একটা
আমল শিখিয়ে দিয়ে বললেন নিয়মিত সে আমলটাকে করার জন্য। তারপরে আমি হোস্টেল চেঞ্জ করে ফেলি এবং আলহামদুলিল্লাহ অনেক ভাই এখন আমি ভালো আছি। কিন্তু এখনও আমার মনে হয় রাতে ঘুমানোর সময় কিছু একটা আমার গলা চেপে ধরে। জানি না এই পরিস্থিতি থেকে আমি ঠিক কবে মুক্তি পাব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি কি কখনো মাঝ রাতে কারো কান্নার শব্দ শুনে দরজা খুলেছেন? আর যদি দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারেন যে কান্নার শব্দটা এখন আপনার ঘরের ভেতর থেকেই আসছে, তাহলে আপনি ঠিক কী করবেন? আজকের ঘটনাটা পাঠিয়েছে এক নববিবাহিত দম্পতি, যারা নতুন বাসায় ওঠার পর এমন কিছু দেখেছিল যার কারণে তারা 1 মাসের মধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আজকের গল্পটা একটু মন দিয়ে শুনুন, কারণ কিছু কান্না কখনো মানুষের হয় না। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে জিহাদ মাহমুদ, রাজশাহী থেকে। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ঘটনা 2021 সালের শেষের দিকের ঘটনা। তিনি লিখেছেন, আমি আর আমার স্ত্রী নতুন বিয়ে করেছি। বাজেট কম থাকায় একটা পুরনো বিল্ডিংয়ের 3 তলায় ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নেই। ফ্ল্যাটটা আশ্চর্যজনকভাবে অনেক কম টাকায় ভাড়া পাওয়া গিয়েছিল। প্রথমে আমি এবং আমার স্ত্রী খুবই খুশি হয়েছিলাম, কিন্তু বাড়িওয়ালা শুধু একটা কথাই বলেছিলেন, যদি রাতের বেলা উপরের ফাঁকা রুম থেকে কোনো শব্দ আসে দয়া করে আপনারা কখনোই দরজা খুলবেন না। আমি তখন মনে করেছিলাম যে হয়তো বাচ্চারা দৌড়াদৌড়ি করে রাতের বেলা, কারণ 4 তলায় একটা স্টোর রুম ছিল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও তারপর এক রাতে, তখন রাত প্রায় 1টা বাজে, আমি আর আমার স্ত্রী আমাদের বেডরুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ওপরে ভারী কিছু টেনে নেওয়ার শব্দ শুনলাম, ঘস ঘস করে। আমার স্ত্রী ভয় পেয়ে উঠে বসে। সে বলল, উপরে কি কেউ আছে? আমি বললাম, হয়তো কিছু না। কিন্তু কয়েক সেকেন্ড পর শুরু হলো আবারও কারো কান্নার শব্দ, একটা মেয়ের কান্নার কণ্ঠ, যা খুব ধীরে ধীরে হচ্ছে। এমনটা শোনার পরে আমার পুরো শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, কারণ কান্নাটা একদম আমার বেডরুমের ওপর থেকে আসছিল। আমার স্ত্রী বলল, একটু দেখে আসো না ওপরে কি হচ্ছে। আমি টর্চ লাইট নিয়ে ওপরে উঠলাম। দেখলাম 4 তলার দরজাটা আধা খোলা অবস্থায় রয়েছে, ভিতরে পুরো অন্ধকার। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। পুরো রুমে ধুলাবালি, পুরনো আসবাবপত্র, কিন্তু রুমে কেউ নেই। কিন্তু কান্নার শব্দ এখনও হচ্ছেই হচ্ছে, আর সেটা আসছে রুমের এক কোণার আলমারির ভেতর থেকে। আমার বুক ধরফর করতে লাগলো। আমি ধীরে ধীরে আলমারির কাছে গেলাম। ঠিক তখন কান্না থেমে গেল। পুরো রুম স্তব্ধ, চুপ হয়ে গেল একদম। আমি আলমারির দরজা খুললাম, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা গলা ভেসে আসলো, আমাকে খুঁজছেন? তখন আমি ঘুরে তাকালাম, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পুরোই জমে গেলাম। রুমের দরজার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, লম্বা চুল, সাদা কাপড় এবং মাথা ছিল কাত করা অবস্থায়। আমি ভয় পেয়ে বললাম, কে আপনি? সে ধীরে ধীরে হাসলো, তারপর বলল যে ও আমাকে এই রুমে বন্ধ করে রেখেছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ টর্চ লাইটের আলোটাও নিভে গেল, পুরো রুম অন্ধকার। তারপর একদম আমার কানের কাছে ফিস ফিস করে একটা শব্দ হলো, যেখানে বলা হচ্ছিল, তুমি কি দরজাটা খুলে দেবে? আমি তখন চিৎকার করে নিচে দৌড়ে চলে যাই। এসে দেখি
আমার স্ত্রী সোফায় বসে কাঁপছে। সে বলল, তুমি উপরে যাওয়ার পর বেডরুম থেকে কেউ হাসছিল। আমার বুক কেঁপে উঠল, কারণ আমি তো উপরে ছিলাম। যাই হোক, সেদিন রাতে আমরা আর ঘুমাইনি। পরদিন সকালে বাড়িওয়ালাকে সব খুলে বললাম। লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, 4 বছর আগে ওই রুমে একটা মেয়ে থাকতো। একদিন হঠাৎ সে মেয়েটা নিখোঁজ হয়ে যায়, কিন্তু পাশের ফ্ল্যাটের মানুষজন বলতো রাতে ওই রুম থেকে কান্নার শব্দ আসে। আমি জিজ্ঞেস করলাম, লাশ পাওয়া গিয়েছিল? লোকটা ধীরে ধীরে মাথা নাড়ালো, বলল, না। এরপর থেকে ঘটনা আরও বাড়তে লাগলো। মাঝ রাতে রান্নাঘরে থালা বাসনের শব্দ, বাথরুমে কল নিজে নিজে খুলে যাওয়া, দেয়ালে ভেজা হাতের ছাপ ইত্যাদি। একদিন রাতে আমার স্ত্রী হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সে চিৎকার করে উঠল। আমি তৎক্ষণাৎ লাইট জ্বালালাম। দেখলাম বিছানার কোণায় তাকিয়ে সে কাঁপছে। আমি দেখলাম একজন মহিলা বিছানার নিচে বসে আছে। তার মাথা ছিল অস্বাভাবিকভাবে ব্যাকা, আর সে ধীরে ধীরে বলছে, ও আমাকে এখনও এখান থেকে বের হতে দেয় না। আমি চোখ বন্ধ করে আবার তাকালাম, কেউ নেই। এরপর আমরা ফ্ল্যাটটা ছাড়ার সিদ্ধান্ত নেই, কিন্তু যাওয়ার আগে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। রাত তখন 3টা বাজে। হঠাৎ পুরো ফ্ল্যাটের দরজা জানালা একসাথে বন্ধ হয়ে যায়, থামথাম করে। তারপর উপরের রুম থেকে দৌড়ানোর শব্দ হয়, ধূপ ধূপ করে। হঠাৎ আমাদের বেডরুমের দরজা ধীরে ধীরে খুলে যায়, আর দরজার সামনে দাঁড়িয়ে থাকে সেই মহিলা। কিন্তু এবার তার মুখ পুরো রক্তে ভরা, চোখ দুটো কালো। সে ধীরে ধীরে হাত তুলে উপরের দিকে দেখায় আর বলে, ও এখানে এখনও আছে। ঠিক তখনই আমরা স্পষ্ট শুনতে পাই 4 তলার রুমের কেউ ভারী কিছু নিয়ে টেনে যাচ্ছে, আর একটা পুরুষ মানুষের গলা, চুপ থাক, এরকম। আমরা 1 সেকেন্ডও থাকিনি। সেদিন রাতেই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাই। কয়েক মাস পর শুনি ওই বিল্ডিং নাকি ভেঙে ফেলা হয়েছে, কারণ নতুন ভাড়াটিয়ারাও একই ঘটনা দেখেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও মাঝে মাঝে গভীর রাতে আমার স্ত্রী ঘুমের মধ্যে বলে ওঠে, ও এখনও আলমারির ভেতরে আটকে আছে। তো ভাই, আজকের মতো এতটুকুই। আপনাদের আজকের গল্পটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এরকম কোনো ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে এবং আপনারা তা শেয়ার করতে চান, আপনারা অবশ্যই সেই ঘটনাটা লিখে পাঠাবেন আমাদের কমেন্টে অথবা আমাদের ইমেইলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বাছাইকৃত সকল ভয়ানক ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন বাছাইকৃত ভয়ানক ঘটনা এখন আবার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কিছুদিন একটু ব্যস্ত থাকার কারণে আপনারা আমার আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনারা অনেকেই কমেন্টস করে বলে দিয়েছেন যে ভাইয়া আপনি এই ঘটনা ছাড়েন না কেন, আপনার ঘটনাগুলো খুবই স্পেশাল হয়। জি ভাইয়া, আমি আজ থেকে রেগুলারলি আপনাদের জন্য প্রতিদিন রাত 11টায় ভয়ানক সকল ঘটনা রিলিজ করব আমাদের এই ভূত ইমেইল 2.0 চ্যানেল থেকে। আপনারা যারা যারা আমাদের কাছে ইতিমধ্যেই আমাদের টেলিগ্রাম সহ আরো আদার্স অনেক প্ল্যাটফর্মে যারা ঘটনা পাঠিয়েছেন বা ইমেইল করেছেন, আপনাদের ইমেইলগুলো আমি পড়বো ইনশাআল্লাহ। আমি আগামীকাল থেকে, ব্যস্ততার কারণে আসলে আমি আপনাদের মেইলগুলো পড়তে পারিনি, কিন্তু আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের জন্য তুলে ধরেছি, আমি আশা করি যে এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করবেন একটা সুন্দর, যে ভাইয়া ঘটনা ভালো লাগছে। অনেকেই আমাদেরকে কমেন্টস করতো আগে যে ভাইয়া যেই ঘটনাতে আপনাকে দেখি সেই ঘটনা অত্যন্ত লেভেলের ভয়ানক হয়, এবং আমিও পার্সোনালি আমি আপনার চেহারা দেখলে আমি প্রত্যেকটা ঘটনা শুনি, আমার ভালো লাগে। এরকম অনেক বেশি মানুষ আমাকে ভালোবাসে। আমি তাদের ভালোবাসা ধরে রাখার জন্যই নতুন করে আবারও
চ্যানেলে কাজ শুরু করেছি। শুধু তাই না, আপনাদের জন্য আরো আরো অনেক বিশাল গুড নিউজ আছে, আমি সেটা খুব তাড়াতাড়ি আপনাদের বলে দিব। যাই হোক, আপনারা জাস্ট কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আগের মতো আমার ঘটনা ভালো হচ্ছে কিনা সেটা কমেন্ট করবেন। এবং প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে অনেক বেশি ঘটনা পাঠিয়েছেন। আসলে ঘটনাগুলো পড়ার সময় পাচ্ছি না, আমি খুব তাড়াতাড়ি আপনাদের ঘটনা পড়বো। এবং প্রবাসী ভাইয়েরা যে ভালোবাসা আমাকে দিচ্ছে, আমি এই ভালোবাসা কোনোদিন শেষ বা শোধ করতে পারবো না। তো যাই হোক, আজকে ওদের এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আপনাদের বলা ঘটনা নিয়ে, আপনাদের পাঠানো ইমেইলের ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে কার ঘটনা চান, কি ধরনের ঘটনা চান, কি রিলেটেড ঘটনা চান, তা অবশ্যই কমেন্ট করে যাবেন, ভুলবেন না। ধন্যবাদ, আবারও সালাম, আসসালামু আলাইকুম।